আমার একটা স্টার্ট নোড থাকবে, ঠিক আছে, যে একটা পয়েন্টার ভেরিয়েবল থাকবে, সেটাকে আমরা বলতেছি স্টার্ট নোড। এই স্টার্ট নোড আমাকে বলে দিবে যে প্রথম নোডটার মেমোরি অ্যাড্রেস আমাকে বলবে, অর্থাৎ প্রথম নোডটা মেমোরির কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটা এখানে থাকবে। তাহলে আপনি দেখেন, আপনি প্রথমে আপনি কোথা থেকে শুরু করবেন? আপনি শুরু করবেন স্টার্ট থেকে। স্টার্টে যে মেমোরি অ্যাড্রেস থাকে আপনি সেই মেমোরি অ্যাড্রেসে চলে যাবেন। আপনি মেমোরি অ্যাড্রেসে গেলেই তো আপনি নেক্সট নোডটা, আপনি প্রথম নোডটা পেয়ে যাচ্ছেন। প্রথম নোডের প্রথম পার্টে আপনি পেয়ে যাচ্ছেন ইনফরমেশন, সেকেন্ড পার্টে আপনি গিয়ে পেয়ে যাচ্ছেন সেকেন্ড নোডটা কোথায় অবস্থিত সেই মেমোরি অ্যাড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি যখন মেমোরি অ্যাড্রেস পেয়ে গেছেন, আপনি সেই মেমোরি অ্যাড্রেসে চলে গেলেন। মেমোরি অ্যাড্রেসে যাওয়ার পরে আপনি 2 নাম্বার নোড পেয়ে গেলেন। 2 নাম্বার নোডের প্রথম পার্টে আপনি পাচ্ছেন ডাটা, সেকেন্ড পার্টে পাচ্ছেন 3 নাম্বার নোড কোথায় অবস্থিত সেই ইনফরমেশনটা। তাহলে 3 নাম্বার নোডের ইনফরমেশন নিয়ে আপনি 3 নাম্বার নোডে চলে গেলেন। 3 নাম্বার নোডে গিয়ে আপনি প্রথমে ডাটা পেলেন এবং তারপরে আপনি দেখলেন যে 4 নাম্বার নোড কোথায় অবস্থিত। বেসিক্যালি এখানে লিংক পার্টটা হচ্ছে নাল, তার মানে আমার আর কোনো নোড নেই, তার মানে আমার 4 নাম্বার কোনো নোড এখানে নেই। তাহলে আপনি এখানেই এমটি হয়ে যান, তার মানে আপনার ট্রাভার্সিং করা শেষ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট পার্টটা হইতাছে গিয়া এলিমেন্টেড ইনফরমেশন, সেকেন্ড পার্টটা হইতাছে লিংক ফিল্ড অথবা নেক্সট পয়েন্টার ফিল্ড। ইট কন্টেইনস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড ইন দ্য লিস্ট। আর the pointer of the last node contains a special value called the null pointer, অর্থাৎ লাস্ট নোডের যে পয়েন্টারটা যে ভ্যালুটা কন্টেইন করে এটাকে আমরা বলতে পারি নাল পয়েন্টার। নাল পয়েন্টার কেন? কারণ এই পয়েন্টারটা কোনো ভ্যালু কন্টেইন করে না, এজন্য এটাকে আমরা নাল পয়েন্টার বলতে পারি। আচ্ছা, একটা পয়েন্টার ভেরিয়েবল থাকবে, যে পয়েন্টার ভেরিয়েবলটাকে আমরা বলতেছি স্টার্ট পয়েন্টার ভেরিয়েবল, which contains the address of the first node। অর্থাৎ এই স্টার্ট নোডের কাজটা কি? স্টার্ট নোড আমাকে বলে দিবে আমার প্রথম নোডটা মেমোরির কোথায় অবস্থিত, তার মানে ইট কন্টেইনস দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট নোড। তো বলা হচ্ছে কয়েকটা স্পেশাল কেসের কথা যদি আপনি চিন্তা করেন, এই স্পেশাল কেস ইজ দ্য লিস্ট দ্যাট হ্যাজ নো নোড, সাচ এ লিস্ট ইজ কল্ড দ্য নাল লিস্ট অর এমটি লিস্ট। আপনি এরকম একটা চিন্তা করেন যে এমন একটা লিস্টের কথা চিন্তা করেন যেখানে কোনো নোড নেই, অর্থাৎ শুধুমাত্র স্টার্ট আছে আর কিচ্ছু নেই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারেন? এটাকে আপনি নাল নোড, নাল লিস্টও বলতে পারেন অথবা এমটি লিস্টও বলতে পারেন, ঠিক আছে। এবং এটাকে আমরা ডিনোট করতে পারি, ইট ইজ ডিনোটেড বাই দ্য নাল পয়েন্টার ইন দ্য ভেরিয়েবল স্টার্ট। অর্থাৎ আমাদের স্টার্টের যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটাকে যদি আমরা নাল করে দেই তাহলে ওইটাকে আমরা নাল লিস্ট অথবা এমটি লিস্ট বলতে পারি। তো এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। না স্যার। আচ্ছা, এবার চলে যাই যে এখন আপনার আপনি আমাকে বলতে পারেন, স্যার আপনি বললেন যে অ্যারের ইনসারশন এবং ডিলিশন হচ্ছে একটা স্লো প্রসেস এবং লিংক লিস্ট সেই ধরনের প্রবলেম গুলোকে সলভ করে। কিভাবে লিংক লিস্ট আসলে এই যে একটা জটিল একটা প্রসেস, এই যে একটা নোড আরেকটা নোডের মেমোরি অ্যাড্রেস রাখে, সে ডাটা রাখে, এই যে এত জটিল প্রসেস, এই জটিল প্রসেসের মধ্যেও আপনি কেন বলতেছেন যে লিংক লিস্ট এই ধরনের প্রবলেম সলভ করে? তা আমরা এটা রিজন এখন বলবো, হ্যাঁ, যে লিংক লিস্টকে কেন আমরা একটা এফিসিয়েন্ট ডাটা স্ট্রাকচার বলি, এটার রিজন এখন আমরা ডিসকাস করব। তো দেখা বলতেছে যে a linked list organizes a collection of data items such as elements can easily be added to and deleted from any position in the list। অর্থাৎ লিংক লিস্ট ডাটাগুলোকে এমন ভাবে অর্গানাইজ করে যাতে আপনি খুব সহজে একটা এলিমেন্ট সেখানে ইনসার্ট করতে পারেন অথবা একটা এলিমেন্ট আপনি যে কোনো পজিশন থেকে আপনি লিংক লিস্ট থেকে ডিলিট করতে পারেন, তাতে এর অর্গানাইজেশনের কোনো তেমন কোনো হেরফের হবে না। অর্থাৎ আপনাকে লার্জ ব্লক পরিমাণ ডাটা আপনাকে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। তো এই কারণে বলছে যে ইট অর্গানাইজেস এ কালেকশন অফ ডাটা আইটেমস সাচ এস এলিমেন্টস ক্যান ইজিলি বি অ্যাডেড টু and deleted from any list, any position in the list, ঠিক আছে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, only references to next elements are updated in the insertion and deletion operation। তার মানে আমি যদি ইনসারশন এবং ডিলিশন অপারেশন করতে চাই তাহলে শুধুমাত্র রেফারেন্সেস টু নেক্সট এলিমেন্টস এই জিনিসটা আমাকে আপডেট করতে হবে, অর্থাৎ নেক্সট পয়েন্টার ফিল্ডটা শুধুমাত্র আমাকে আপডেট করে দিলেই হবে, আর কিছু করতে হবে না। তার মানে আমাকে একটা কি দুইটা পার্ট আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে লার্জ ব্লক অ্যামাউন্ট অফ ডাটা আমাকে চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। তো বলতেছে দেয়ার ইজ নো নিড টু কপি অর মুভ লার্জ ব্লকস অফ ডাটা টু ফ্যাসিলিটেট ইনসারশন এন্ড ডিলিশন অফ এলিমেন্টস। তার মানে আপনার
এই যে যেটা আমরা বললাম যে there is no need to copy or move large blocks of data, ঠিক আছে, টু ফেসিলিটেট ইনসারশন এন্ড ডিলিশন অফ এলিমেন্ট। তার মানে ইনসারশন এবং ডিলিশনের জন্য আপনাকে একটা হিউজ ব্লক অফ ডাটা আপনাকে চেঞ্জ করা লাগবে না। এবং আরেকটা যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা কিন্তু ফিক্সড না, লিংক লিস্টের সাইজ কিন্তু ফিক্সড না, আপনি বাড়াইতে পারেন, আপনার প্রয়োজনে আপনি এটা কমাইতে পারেন, ঠিক আছে, এটা ডাইনামিক্যালি গ্রো আপ করবে। তো আপনার যার কারণে আপনার মানে যখন দরকার আপনি ডাটা ইনসার্ট করতে পারবেন, যখন দরকার আপনার ডাটা ডিলিট করে দিতে পারবেন, এবং ও সাইজ অটোমেটিক্যালি যখন ইনসার্ট করবেন এক বেড়ে যাবে, যখনই এক আপনি একটা এলিমেন্ট ডিলিট করে দিবেন তখন সাইজ এক কমে যাবে। তার মানে এটা ডাইনামিক্যালি গ্রো করবে, হ্যাঁ, ইট গ্রোজ ডাইনামিক্যালি। আচ্ছা, এবার আমরা একটা রিপ্রেজেন্টেশনে চলে আসি, লিংক লিস্টের রিপ্রেজেন্টেশন। তো আমরা যদি একটু দেখি এখানে যে লিংক লিস্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি মেমোরিতে। তো আমাদের আমরা সিম্পল একটা লিংক লিস্ট ইমপ্লিমেন্ট করার জন্য আমরা দুইটা অ্যারে ব্যবহার করেছি এরকম যে একটা অ্যারের নাম হচ্ছে ইনফো, আর একটা অ্যারের নাম হচ্ছে লিংক। ইনফোর কাজ হচ্ছে অ্যাকচুয়াল ডাটা সে কন্টেইন করবে, আর লিংক আমাকে বলে দিবে যে পরের নোডটা কোথায় অবস্থিত। এবং আপনার এই ধরেন এটা এক, তাহলে এই পার্টটা আর এইটা পার্টটা, এই দুইটা মিলে আপনি একটা নোড হিসেবে চিন্তা করতে পারেন। হ্যাঁ, এই দুইটা মিলে আপনি একটা নোড হিসেবে চিন্তা করবেন। যদিও এটা একটা লিনিয়ার অ্যারে, এটা কিন্তু একটা লিনিয়ার অ্যারে, ইনফো টোটালটা একটা লিনিয়ার অ্যারে, লিংক এটার একটা লিনিয়ার অ্যারে। কিন্তু আপনি যখন একটা নোড চিন্তা করবেন তখন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ নোডের এক নাম্বার, এটাকে যদি আপনি নোডের মেমোরি অ্যাড্রেস 1 ধরেন, এটাকে কিন্তু আপনি এক নাম্বার নোড ধরতে পারবেন না, এটাকে কিন্তু এক নাম্বার নোড বলা যাবে না। আপনি ধরেন এটা একটা নোড, এই নোডের মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এটাকে আপনি মেমোরি অ্যাড্রেস হিসেবে চিন্তা করতে পারেন। তাহলে এমন একটা নোড, এই যে এক নাম্বার মেমোরি অ্যাড্রেসে নোডের ভ্যালু থাকবে ইনফো পার্টে, এবং এটার পরের নোডটা কোথায় অবস্থিত সেই ইনফরমেশনটা থাকবে এই লিংক পার্টে। তার মানে আপনি ইনফো 1 থেকে আপনি জানতে পারবেন যে এক নাম্বার মেমোরি অ্যাড্রেসে ডাটা কত আছে, আর লিংক 1 থেকে আপনি জানতে পারবেন যে পরবর্তী নোডটা মেমোরির কোথায় অবস্থিত, সেই মেমোরি অ্যাড্রেসটা আপনার লিংক পার্টে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার কি বলেছিলাম, আরেকটা ব্যাপার আমি বলেছিলাম যে আমার যদি কোনো লিংক পার্টটা এমটি হয়, যদি কোনো লিংক পার্ট এমটি হয় তাহলে, বা নাল হয় বা জিরো হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ডাটা, আপনার অর্ডারটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, অর্ডারটা এখানে এন্ড হয়েছে। আর প্রথম নোডের মেমোরি অ্যাড্রেসটা কোথায় থাকে, প্রথম নোডের মেমোরি অ্যাড্রেসটা থাকে আমার স্টার্ট নামক যে আমার নোডটা আছে, সেই নোডটা আমার প্রথম নোডের মেমোরি অ্যাড্রেসটাকে কন্টেইন করে। তাহলে আমরা একটু যাই, আমরা স্টার্টে যাই। এই যে স্টার্টের মধ্যে কত নাম্বার ভ্যালু দেওয়া আছে, 3 নাম্বার ভ্যালু। তার মানে আমার প্রথম নোডটা 3 নাম্বার মেমোরিতে অবস্থিত। এই যে আমি 3 নাম্বার, তাহলে দিস ইজ মাই ফার্স্ট নোড, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট নোড। তাহলে ফার্স্ট নোডের এই যে স্টার্ট মানে 3, এখন প্রথম নোডের যদি আপনি ভ্যালুটা দেখতে চান, তাহলে প্রথম নোডের ভ্যালু কত, ইনফো 3, ইনফো 3 এর মান কত, ইনফো 3 এর মান হচ্ছে 45, তাহলে এটা হচ্ছে আমার প্রথম নোডের ভ্যালু। এখন আমি সেকেন্ড নোডটা কোথায় অবস্থিত, এটা যদি আমি জানতে চাই, তাহলে আমি লিংক 3 তে চলে যাব, অর্থাৎ এটা যেহেতু আমার ফার্স্ট নোড, তাহলে এটা লিংক পার্টে চলে যাব। লিংক পার্ট আমাকে কি বলতেছে যে 2, তাহলে আমার এই নোডের পরের নোডটা আমার 2 নাম্বার মেমোরিতে অবস্থিত, তাহলে আমি 2 নাম্বারে চলে গেলাম। এই যে 2 নাম্বারে আমি চলে আসছি। 2 নাম্বারে এসে আমি দেখলাম যে এখানে ইনফো কত, 67, তাহলে আমার নেক্সট নোডের ভ্যালু হচ্ছে 67। আমার পরবর্তী নোড কোথায় অবস্থিত, আমি লিংকে গেলাম, লিংকে গিয়ে আমি কত পাইলাম, 5, তাহলে আমি 5 নাম্বার মেমোরি অ্যাড্রেসে চলে গেলাম। এই যে আমি 5 নাম্বার মেমোরিতে চলে আসছি। তাহলে আমার 3 নাম্বার নোডের ভ্যালু কত, 3 নাম্বার নোডের ভ্যালু হচ্ছে 75। ওকে, তাহলে আমার পরবর্তী নোডটা কোথায় অবস্থিত, পরবর্তী নোডটা মেমোরির 4 নাম্বার মেমোরি অ্যাড্রেসে অবস্থিত, তাহলে আমি 4 নাম্বারে চলে গেলাম। 4 নাম্বারে গিয়ে আমি প্রথমে নোডের ভ্যালু কত পাইলাম, 80, তাহলে আমার 4 নাম্বার নোডের ভ্যালু হচ্ছে 80। আমার নেক্সট নোডটা কোথায় অবস্থিত, 7 এ অবস্থিত,
7 নাম্বার মেমোরি অ্যাড্রেসে চলে গেলাম। 7 নাম্বার মেমোরি অ্যাড্রেসে গিয়ে আমি নোডের ভ্যালু কত পেলাম 90। তাহলে আমার পরবর্তী নোডের ভ্যালু হচ্ছে 90। আমার নেক্সট নোডটা কোথায় অবস্থিত? নেক্সট নোডটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 0। কিন্তু আপনি দেখেন এখানে 0 বললে কোনো মেমোরি অ্যাড্রেস নাই, তার মানে এটা একটা নাল। এই জিরোটা আসলে নাল বুঝিয়েছে। তাহলে এখানেই আপনার অর্ডারটা শেষ। তাহলে আমার অ্যাকচুয়ালি আমার এটার মধ্যে ভ্যালু কত আছে? 45, 67, 75, 80 এবং 90। এ হচ্ছে আমার আমার লিংক লিস্টের এখানে এটা হচ্ছে আমার অর্ডার। ঠিক আছে, তাহলে 45, 76, 67, 75, 80, 90। ঠিক আছে, তাহলে এবং যখনই আমি 0 পাইছি আমার লিস্টটা শেষ হয়ে গেছে। দ্য লিস্ট হ্যাজ এন্ডেড। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখানে। বুঝছি স্যার। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা লিংক লিস্টকে কিভাবে ট্রাভার্স করতে পারি। আমরা একটা লিংক লিস্টকে কিভাবে ট্রাভার্স করব। তো আমরা এখন আপনি একটু কথা চিন্তা করে দেখেন, আপনি যদি একটা লিংক লিস্ট একটা নোড থেকে আরেকটা নোডে ট্রাভার্স করতে চান, যেমন আমরা প্রথম নোডটা কোথায় অবস্থিত? প্রথম নোডের মেমোরি অ্যাড্রেসটা আমার স্টার্টে আছে, তাহলে আমাকে শুরুতেই স্টার্টের কাছে যাইতে হবে, অর্থাৎ স্টার্টের এই অ্যাড্রেসটা আমাকে কালেক্ট করতে হবে। এই অ্যাড্রেসটা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমার প্রথম নোড কোথায় অবস্থিত আমি বের করতে পারবো। আমার সেকেন্ড নোড কোথায় অবস্থিত এটা বের করতে গেলে কিন্তু আমার প্রথম নোডের লিংক পার্টে যেতে হবে। প্রথম নোডের লিংক পার্টে গেলেই কিন্তু আমি সেকেন্ড নোডটা বের করতে পারবো। তো আমি সেকেন্ড নোডের কাছে গেলে আমি থার্ড নোড বের করতে পারবো, থার্ড নোডের কাছে গেলে আমি ফোর্থ নোড বের করতে পারবো, ফোর্থ নোডের কাছে গেলে আমি ফিফথ নোড বের করতে পারবো। তাহলে একটা নোডের ইনফরমেশন জানতে গেলে আপনার তার প্রিভিয়াস নোডকে আগে বের করতে হবে। ওই নোডের ইনফরমেশন জানতে গেলে তার প্রিভিয়াস নোডকে আপনার বের করতে হবে, তার কাছে আগে যেতে হবে। তো আমার ট্রাভার্সিংটা হবে এরকম যে আমি প্রথমে স্টার্টের কাছে যাব, দেন আমি ফার্স্ট নোডে যাব, তারপরে আমি সেকেন্ড নোডে যাব, তারপরে আমি থার্ড নোডে যাব, তারপরে আমি ফোর্থ নোডে যাব, এভাবে চলতে থাকবে আনটিল উই গেট দ্য নাল ভ্যালু। যতক্ষণ না পর্যন্ত আমরা নাল ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেস চালাতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের একটা লিংক লিস্ট আছে এবং ওই লিংক লিস্টটার আমরা একটা নাম দিলাম, সেটার নাম আমরা বলতেছি ইটস এ লিস্ট। ঠিক আছে, আমরা লিংক লিস্টটার নাম দিয়েছি লিস্ট এবং এটা মেমোরিতে স্টোর করা আছে দুইটা অ্যারের মাধ্যমে। একটা অ্যারে হচ্ছে ইনফো আর একটা হচ্ছে লিংক, এবং এটার সাথে একটা স্টার্ট নামক একটা পয়েন্টার ফিল্ড আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের লিস্ট হচ্ছে অ্যারেটা, এই লিস্ট হচ্ছে আমার লিংক লিস্টটা। এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে মেমোরিতে বা মেমোরিতে স্টোর করা হয়েছে বাই মিনস অফ ইউজিং টু লিনিয়ার অ্যারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনফো এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ লিংক। ঠিক আছে, দেয়ার ইজ অলসো অ্যান অ্যানাদার পয়েন্টার ফিল্ড which is called start and it points to the first element. ঠিক আছে, এবং এটা প্রথম এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকে। এবং আবার আমাদের এখানে একটা নাল ভ্যালু থাকবে যেটা ইন্ডিকেট করবে যে লিস্টটা কোথায় শেষ হবে। ঠিক আছে, যখন আমি নাল পাবো আমার লিস্টে এন্ড হবে। তো এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা লিংক লিস্টকে ট্রাভার্স করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা একটা লিংক লিস্টকে ট্রাভার্স করতে চাচ্ছি। এখন ট্রাভার্সিং করার অনেক উদ্দেশ্য থাকতে পারে। আপনি যদি প্রত্যেকটা নোডকে নিয়ে কিছু কাজ করতে চান তাহলে আপনি ট্রাভার্সিং করতে পারেন। আপনাকে যদি বলা হয় যে আপনি কিছু ডাটা মেমোরিতে স্টোর করেন, মেমোরিতে স্টোর করার পরে আপনি এই ডাটাটা মেমোরির মধ্যে আছে কিনা আপনি বের করেন। এখন আপনি যদি ডাটাটাকে আপনি যদি লিংক লিস্টে আপনি স্টোর করেন তাহলে আপনাকে ট্রাভার্স করতে হবে, আদারওয়াইজ ট্রাভার্স না করলে তো আপনি সার্চিং করতে পারবেন না। আপনি র্যান্ডমলি তো লিংক লিস্টে তো আপনি র্যান্ডমলি নোড বের করতে পারবেন না, কোনটা যে আপনার নোড এটা তো বলা মুশকিল আর কি। আপনার অবশ্যই একটা একটা ট্রাভার্সিং করতে হবে। আপনি ট্রাভার্সিং করলে একমাত্র একটা নোডের ভ্যালু আপনি খুঁজে পাবেন, আদারওয়াইজ আপনি ট্রাভার্সিং না করলে খুঁজে পাবেন না। তো এই কারণে আমরা বলতেছি যে আমরা এমন একটা আমরা লিংক লিস্টটাকে আমরা ট্রাভার্স করতে চাচ্ছি সো দ্যাট উই ক্যান প্রসেস ইচ নোড এক্স্যাক্টলি ওয়ান্স। তো আমরা 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 এটার জন্য একটা পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করেছি। পয়েন্টার ভেরিয়েবলটার নাম দিয়েছি আমরা পিটিআর, এবং এই পিটিআর আমাকে বলে দিবে যে কারেন্টলি কোন নোডটাকে নিয়ে আমরা প্রসেস করতেছি, অর্থাৎ আমরা আমাদের অবস্থানটা বর্তমানে কোথায় আছে এটা যদি আমরা ইন্ডিকেট করতে চাই বা এটা যদি আমরা কোনো একটা জায়গার মধ্যে স্টোর করতে চাই সেটাকে আমরা বলতেছি পিটিআর, অর্থাৎ পয়েন্টার ফিল্ড। অর্থাৎ পয়েন্টার ফিল্ড আমাকে বলে দিবে যে কারেন্টলি আমরা কোন নোডটাকে প্রসেস করতেছি।
ঠিক আছে, তাহলে লিঙ্ক পিটিআর আমাকে কোনটা ইন্ডিকেট করবে? লিঙ্ক পিটিআর আমাকে বলে দিবে নেক্সট কোন নোডটাকে আমি প্রসেস করব, ওইটা আমাকে বলে দিবে। এবং প্রতি স্টেপে আমি পিটিআর কে আপডেট করব এই সূত্রের সাহায্যে, পিটিআর ইজ ইকুয়ালস টু লিঙ্ক পিটিআর। এই সূত্রটার মাধ্যমে আমি পিটিআরটাকে আপডেট করব। তো আমরা একটু এটা দেখি, আমরা একটু অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করি। যে আমরা প্রথমে যদি আমরা এই লিংক লিস্টটাকে, যেমন ধরেন এটা একটা লিংক লিস্ট, ফর এক্সাম্পল ইটস এ লিংক লিস্ট, এবং এটাকে আমরা ট্রাভার্স করতে চাচ্ছি। তাহলে আপনি ট্রাভার্সিংটা যে করবেন, আপনি কয়টা নোড আছে আপনি তো জানেন না। আপনার এই যে নরমালি আমরা যদি লুপ ইউজ করি, আমরা নরমালি যদি একটা লুপ ইউজ করি, আমরা কি করে থাকি? আমরা যেটা করে থাকি, আমাদেরকে যদি একটা অ্যারে করা লাগে, আমাদেরকে যদি একটা অ্যারে ট্রাভার্স করা লাগতো, আমরা কি করতাম? যে আমাদের যদি একটা অ্যারে কল করা লাগতো, তাহলে আমাদের ধরেন যে এখানে একটা অ্যারে আছে, এখানে একটা অ্যারে আছে, অ্যারের এটা ধরেন 0, এটা ধরেন 1, এটা ট্রাভার্স করতে চাই অ্যারে। স্যার প্রত্যেকটা ইন্ডেক্সে যে স্যার দেখা লাগবে। এটা ধরেন আপনি n, আপনি এটাকে যদি ট্রাভার্স করতে চান তাহলে আপনি একটা ফর ব্যবহার করবেন। ফর ব্যবহার করেন, এটাকে আপনি ইন্টিজার I, আপনি এটাকে দিয়ে কি দিয়ে শুরু করেন? আপনি এটাকে 0 দিয়ে শুরু করেন। আচ্ছা, কেউ আমাকে বলেন তো কেন 0 দিয়ে শুরু করতেছেন? স্যার 0 তে ইনিশিয়াল ইন্ডেক্স 0 থেকে শুরু কারণ হয় সেজন্য। এটা তো ইনিশিয়ালি এখান থেকে শুরু, তাই না? আমাদের এটা 0 দিয়ে শুরু না, জি স্যার। এজন্য আমরা এখানে 0 দিয়েছি। আর প্রতি স্টেপে আমরা কত করে বাড়াবো? এক করে করে বাড়াবো। এক করে আমরা এটার নাম যদি, এই অ্যারেটার নাম যদি আমরা এ দেই, তাহলে আমরা এটাকে প্রসেস করলাম। ফর এক্সাম্পল আমরা প্রসেস করলাম, আমরা, দেন আমরা এটার নাম যদি এ হয়, তাহলে আমরা এটা এ আই, এরপরে এটাকে আমরা প্রসেস করি। আমরা আমাদের মতো করে যা করতে চাই আমরা করি, তাই না? এটাই তো আমরা একটা লিংক লিস্ট, আমরা অ্যারে তো এইভাবেই ট্রাভার্স করি। এখন আপনি চিন্তা করেন, আপনাকে একটা লিংক লিস্ট ট্রাভার্স করতে হবে, তাহলে আপনার লিংক লিস্টটা কিরকম? আপনার লিংক লিস্টটা হচ্ছে এই যেটা এখানে এরকম, এখানে আপনার ডাটা আছে, এখানে আপনার পয়েন্টার ফিল্ড, নেক্সট নোড, নেক্সট পয়েন্টার, এটা একটা পয়েন্টার, সে পয়েন্ট করে আপনার, এখানে আপনার একটা ডাটা আছে, এটা একটা পয়েন্ট করে, সে আরেকটা নোড পয়েন্ট করে। এখানে আপনার একটা ডাটা আছে, ধরেন যে এখানে আরেকটা নোডকে পয়েন্ট করে। এটা একটা ডাটা, আর ধরেন এটা শেষ, তাহলে এটাকে নাল করে দিলাম। আর এটা মেমোরির কোথায় অবস্থিত সেটা আমাকে বলে দিবে, এটা আমাকে বলবে স্টার্ট, ঠিক আছে, সে আমাকে বলতেছে। এখন আপনি দেখেন, আপনি একটা ফল লুপ চালাইছেন, এটার সাথে এটাকে একটু মিলান, এটার সাথে এটাকে যদি আপনি মিলান, তাহলে আপনি ওটা বুঝবেন, নাহলে আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে। এখন এই জিনিসটা আপনাকে ট্রাভার্স করতে হবে, তাহলে আপনার শুরুটা করতে হবে কোথা থেকে বলেন তো? কেউ একজন বলেন তো কোত্থেকে শুরু করতে হবে? কার কাছে গেলে আমি শুরুটা করতে পারবো? স্টার্ট। এখন স্টার্টের এটা কি ভ্যালু? যেমন এটা ইন্ডেক্স কি ছিল? একটা ইন্টিজার ভ্যালু ছিল না? মেমরি অ্যাড্রেস। এটা কি? মেমরি অ্যাড্রেস। মেমরি অ্যাড্রেস, তার মানে এটা একটা পয়েন্টার, এম আই রাইট? জি স্যার। তাইলে আমাদের একটা পয়েন্টার লাগবে। পয়েন্টারকে আমরা আগে, যেমন আমরা অ্যারের ক্ষেত্রে আমরা জানি, অ্যারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি it starts from 0, বাট পয়েন্টারের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে মেমোরির সে 0তম অ্যাড্রেস থেকে শুরু করবে। আমাদের পয়েন্টারের, আমরা যেমন এই নোডটাকে শুরু করতে চাচ্ছি, তাহলে এই নোডের অ্যাড্রেসটা কার কাছে আছে? স্টার্টের কাছে আছে। তাহলে আপনার এই নোডটাকে যদি আপনি ইন্ডিকেট করতে চান, তাহলে আপনার
আপনার অবশ্যই শুরুর এই নোডটা কোথায় মেমোরির অবস্থিত, এই নোডের মেমোরিটা জানে শুধুমাত্র স্টার্ট। তাহলে আপনার অবশ্যই স্টার্ট থেকে শুরু করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই লাইনটা কি বুঝতে পারছেন আপনারা? কেউ কি জয়েন করছেন? আপনারা কি এই লাইনটা বুঝতে পারছেন যে আমি এই লাইনটা কেন লিখেছি? কারণ আমার এই নোডটা কোথায় অবস্থিত সেটা কে জানে? শুধুমাত্র স্টার্ট জানে। এবং এটা স্টার্ট হচ্ছে কি একটা পয়েন্টার ভেরিয়েবল। স্টার্টের যে অ্যাড্রেস সেটা একটা মেমোরি অ্যাড্রেস, ইটস নট এন ইন্টিজার ভ্যালু, ইটস এ মেমোরি অ্যাড্রেস। এবং আমরা উই কল্ড দিস টাইপ অফ ভেরিয়েবল ইজ কল্ড দ্য পয়েন্টার ভেরিয়েবল। এজন্য আমরা এই স্টার্টটাকে পিটিআর, এবং পিটিআর শুড বি এ পয়েন্টার ভেরিয়েবল, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল হতে হবে। আচ্ছা, এখন আমাদের এই নোডের ভ্যালুটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা ধরেন যে এই নোডের ভ্যালুটা আমি কোত্থেকে পাবো? ধরেন আমি প্রসেস করলাম, আমি প্রসেস করব, আমাকে এখানে একটা, এখন আমি এইভাবে কয়বার প্রসেস করবো? আমাদের তো একটা লুপ চালাইতে হবে, তাই না? আমরা একটা লুপ চালাবো, লুপটাকে আমরা বলতেছি while। আমরা তো এটা লেন্থ জানি না, যেমন এটা লেন্থ আমরা জানতাম, ইট ইজ n, ম্যাক্সিমাম n, এর জন্য n দিয়ে দিতাম। কিন্তু এখন তো আমরা এই লিংক লিস্টের তো আমরা সাইজ জানি না, এটা তো ডাইনামিক্যালি গ্রো করে। তাহলে আমাকে একটা লুপ চালাইতে হবে, এবং লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত সরি, এটা আমরা এখানে না, আমরা এটাকে এখানে চালাবো। অর্থাৎ আমাদের এখানে একটা লুপ চালাইতে হবে যে while ptr not equal null, যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ পর্যন্ত সে ট্রাভার্স করতেই থাকবে। আমরা একটা লুপ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো? আমাদের পিটিআর এখন কাকে ইন্ডিকেট করতেছে? পিটিআর কিন্তু এটাকে ইন্ডিকেট করতেছে। পিটিআর কিন্তু ইনিশিয়ালি এটাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? পিটিআর এটাকে ইন্ডিকেট করছে। আমি যখন এই যে স্টার্টকে পিটিআর এর কাছে অ্যাসাইন করে দিলাম, তাহলে এই স্টার্টও ওকে ইন্ডিকেট করবে, পিটিআরও কিন্তু এখানে ইন্ডিকেট করবে। যেমন ধরেন আমি যদি বলি যে আমি হচ্ছে এখানের একটা ব্যাংকের অ্যাড্রেস আমি জানি, এখন আমি এই অ্যাড্রেসটা যদি আমি আরেকজনের কাছে শেয়ার করি, তাহলে সেও কিন্তু জানে, আমিও জানি, সেও যেতে পারবে, আমিও যেতে পারবো, ঠিক আছে? ধরেন যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গার ইনফরমেশন শুধুমাত্র আমিই জানি, এখন আমি যদি সেটা কারোর সাথে শেয়ার করি, তাহলে কিন্তু সেও যেতে পারবে, আমিও যেতে পারবো। তাহলে এই নোডের অ্যাড্রেস শুধুমাত্র পয়েন্টার ভেরিয়েবল, এই পয়েন্টার ভেরিয়েবল স্টার্ট জানতো, এখন স্টার্ট ওকে শেয়ার করেছে, তার মানে স্টার্ট ওকে ইন্ডিকেট করবে, পয়েন্টারও কিন্তু ওকে ইন্ডিকেট করবে। তাহলে আমরা এই যে যখন এটা করলাম, তাহলে পয়েন্টার ওকে ইন্ডিকেট করবে। ওকে ইন্ডিকেট করার পরে আমরা হোয়াইলে গেলাম, হোয়াইলে গিয়ে আমরা চেক করতেছি পয়েন্টারের মান নাল কিনা। ডেফিনেটলি পয়েন্টারের মান নাল না। পয়েন্টারের মান নাল হইলে তো এখানে আমি নালই পাইতাম, সে তো আর এই নোডে আসতে পারতো না, তাহলে তো আমার আসলে লিস্টই নাই। যদি প্রথমেই পয়েন্টারের ভ্যালু নাল হয়, তাহলে স্টার্টের ভ্যালুও নাল, তার মানে আমার এটা তো ট্রাভার্স করার কিছুই নেই, কারণ এটা তো কোনো নোডই নেই। যেহেতু এটা যদি নোড থাকে, তাহলে ডেফিনেটলি স্টার্টের ভ্যালু কিন্তু নাল হইতে পারবে না, ঠিক আছে? তার মানে না, স্টার্টের কোনো না কোনো একটা ভ্যালু আছে, মেমোরি অ্যাড্রেস আছে, সেটা পিটিআর এ দিছে, তার মানে পিটিআর আমাদের নাল না। তাহলে আমরা এই নোডে গেলাম, নোডে যাওয়ার পরে এখন আমরা প্রসেস করতে পারি। আমাদের প্রসেস করলাম, আমরা ধরেন যে আমরা এটাকে প্রসেস করলাম, আমরা ইনফো, আমাদের ডাটাটার নাম কি? আমাদের ডাটা হচ্ছে ইনফো পিটিআর, আমাদের ডাটাটা হচ্ছে ইনফো পিটিআর। পিটিআর আমাকে মেমোরি অ্যাড্রেস বলে দিবে, আর এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালু কোথায় থাকবে? ইনফোর মধ্যে থাকবে। ইনফো অ্যারের আমরা পিটিআর এ গেলেই তো আমরা ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি একটু এখানে যান, আপনি যদি দেখেন, আপনি ধরেন এই যে 3, ঠিক আছে? তাইলে ইনফো 3 মানে কি? আপনি নোডের ভ্যালুটা জেনে যাচ্ছেন, এই যে সরি ইনফো মানে এই যে 45, আপনি ভ্যালু জেনে যাচ্ছেন। তাহলে আমি যদি একটু পিটিআর এর কথা চিন্তা করি, তাহলে পিটিআরও 3 হবে। স্টার্টের ভ্যালু 3 মানে পিটিআর এর ভ্যালুও 3। এখন ইনফো 3 মানে কিন্তু প্রথম নোডের ভ্যালু। আর নেক্সট নোডটা কোথায় আছে? নেক্সট নোডটা আছে আপনার এই লিংক পিটিআর এ। এই লিংক পিটিআর এর মধ্যে কিন্তু আপনার অথবা লিংক 3 এর মধ্যে কিন্তু আপনার নেক্সট মেমোরি অ্যাড্রেসটা কোথায় অবস্থিত সে কিন্তু সেটা বলে দেয়। তাহলে আপনাকে এখন, আপনি তো এটা নিয়ে প্রসেস করলেন,
এখন আপনাকে নেক্সট নোডে যেতে হবে না, আপনার তো এই নোডে আসতে হবে, কিন্তু এই নোডের অ্যাড্রেস কার কাছে আছে? এই নোডের অ্যাড্রেস আছে এইখানে। অর্থাৎ পিটিআর কে যদি আপনি এখন আপডেট করে দেন, অর্থাৎ পিটিআর তো এটাকে কন্টেইন করে। এখন পিটিআর কে আপনি আপডেট করে দেন, পিটিআর কে যদি আপনি আপডেট করেন, পিটিআর ইজ ইকুয়ালস টু লিঙ্ক পিটিআর। আপনি যদি লিঙ্ক পিটিআর বলে দেন, আপনি যদি এটাকে লিঙ্ক পিটিআর বলে দেন, অর্থাৎ এই যে লিঙ্কের ভ্যালুটা, এটা তো একটা পয়েন্টার ভ্যালু। প্রথমে পিটিআর এ এটা ছিল, এখন আপনি এটা অ্যাসাইন করে দিতেছেন। প্রথমে তো এটা অ্যাসাইন করা হয়েছে, হ্যাঁ, এই যে স্টার্টের এটা অ্যাসাইন করা হয়েছে, এখন আপনি অ্যাসাইন করতেছেন এইটা। যখন আপনি এটা অ্যাসাইন করতেছেন, তখনই তো পিটিআর এর মান আপডেট হয়ে যাচ্ছে। পিটিআর এর মান আপডেট হয়ে গেলে পিটিআর কিন্তু এখান থেকে মুভ করে এখানে চলে আসবে। তখন এটাও এটাকে ইন্ডিকেট করবে, পিটিআরও এটাকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, দেন ও আবার নেক্সট পেজে যাবে, যাওয়ার পরে ও দেখলো যে পিটিআর এর ভ্যালু নাল না, তাহলে ও ইনফো পিটিআর নিয়ে নেক্সট নোডের ভ্যালুটা পেয়ে গেল। এবং 3 নাম্বার নোডের ভ্যালুটা কোথায় আছে? এই যে পিটিআর ইজ ইকুয়ালস টু লিঙ্ক পিটিআর। লিঙ্ক পিটিআর করে দিলেই আপনি পরবর্তী নোড আপনি জেনে গেলেন। এরকম করে আপনি 3 নাম্বার এখান থেকে সুইচ করে এখানে আসলেন। এখানে আসার পরে আপনি এটা আপনি দেখলেন যে পিটিআর এর ভ্যালু নাল না, তাহলে আপনি সেটাকে প্রসেস করলেন। প্রসেস করার পরে আপনি এই পিটিআর এর ভ্যালুটা পিটিআর এর মধ্যে আপডেট করে দিলেন, তাহলে আপনার এইখানে চলে আসলো পিটিআর। এখানে এসে সে দেখলো পিটিআর এর মান নাল না। পিটিআর এর মান যখন নাল না, তখন সে এটাকে নিয়ে প্রসেস করলো। প্রসেস করার পরে সে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু সে পিটিআর এ আপডেট করছে, যে লিঙ্ক পিটিআর। এখন এখানে লিঙ্ক পিটিআর এর মান কিন্তু নাল। যখনই এটা নাল ভ্যালুটা আপনি পিটিআর এ অ্যাসাইন করবেন, তখন তো পিটিআর এর ভ্যালুও নাল হয়ে যাবে। আর নাল হওয়ার পরে সেই যখন হোয়াইল এর মধ্যে আবার যাবে, সে দেখতেছে যে পিটিআর এর ভ্যালু এবার নাল হয়েছে। পিটিআর এর ভ্যালু যেহেতু নাল হয়ে গেছে, তাহলে সে আর হোয়াইল এর মধ্যে ঢুকতেছে না, সে হোয়াইল থেকে বের হয়ে আসতেছে। কিন্তু বের হওয়ার আগে সে কিন্তু সমস্ত ডাটা স্ট্রাকচারটা, লিংক লিস্টের ডাটা স্ট্রাকচারটা সে কিন্তু ট্রাভার্স করে ফেলেছে। ঠিক আছে? তো ঠিক সিমিলারলি এই প্রসেসের মাধ্যমে এটা কিন্তু এভাবেই কাজ করেছে। এই যে, তো আমরা প্রথমে কি করেছি, আমরা স্টার্টটাকে পিটিআর এর কাছে পাঠাইছি, একটা লুপ চালাইছি, যতক্ষণ না পিটিআর এর মান নাল হবে আমরা ইনফো পিটিআর আমরা প্রসেস করেছি। আমরা এটাকে প্রিন্ট করতে পারি, আমরা যা খুশি তা করতে পারি, আমরা আমাদের মতো করে কাজ করতে পারি ডাটাটা নিয়ে। এবং প্রতি স্টেপে আমরা পিটিআর এর মান কি করেছি, লিঙ্ক পিটিআর দিয়ে আপডেট করেছি। ও বলেছে যে রিপিট স্টেপ 3 and 4, আপনি 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ আপনি রিপিট করেন যতক্ষণ না পর্যন্ত পিটিআর এর মান নাল হবে, আমি যেটা বলেছি। ঠিক আছে? এরকম করে যখনই পিটিআর এর মান নাল হবে, আপনি প্রোগ্রাম থেকে কুইট করবেন, অর্থাৎ এক্সিট করবেন। তা আপনি প্রোগ্রাম থেকে এক্সিট করলেন আর কি। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমাকে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, যদি এখন বলে যে দ্যাটস গুড, লিংক লিস্ট 14 কনসেপ্ট যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। আচ্ছা, এখন আমরা যদি বের করতে চাই যে লিংক লিস্টে কতগুলো নোড আছে, আপনাকে যদি বলি আছে তুমি বের করো তো লিংক লিস্টে কয়টা নোড আছে, এই তো একই কথা। নোড বের করতে গেলেও তো আপনাকে ট্রাভার্স করতে হবে, তাই না? আপনাকে ট্রাভার্স করতে হবে। তো আমরা এরকম একটা অ্যালগরিদম আমরা ধরেন যে লিখলাম, অ্যালগরিদম কাউন্ট ইনফো লিংক। ইনফো মানে হচ্ছে যে ওই যে দুইটা অ্যারে লাগে, একটা হচ্ছে ইনফো অ্যারে আর একটা হচ্ছে লিংক অ্যারে। আর স্টার্ট লাগবে আমার, কোথা থেকে আমি শুরু করব, আর নাম্বার আমাকে বলে দিবে যে কতগুলো নোড আছে। এরকম একটা প্যারামিটার আমি ব্যবহার করেছি। ইনিশিয়ালি নাম্বারের মান আমি 0 দিলাম, আমি পিটিআর আমরা ট্রাভার্সিং করলাম। ট্রাভার্সিং করার সময় আমি যখনই হোয়াইল এর মধ্যে ঢুকলাম, আমি নাম্বারের মান একবার দিলাম। ঠিক আছে? আমি যতবার, অর্থাৎ এখানে আমি যখনই ঢুকতেছি, তখনই তো যদি আমি ঢুকতে পারি তার মানে আমার একটা নোড আছে। তার মানে আমরা এখানে নাম্বারের মান নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার প্লাস প্লাস করে দিলে তাহলে তো সে আমাকে বলতে পারবে। পরবর্তীতে আমি যদি এটাকে রাইট করি, প্রিন্ট করি, যে নাম্বারের ভ্যালুটা আমি প্রিন্ট করে দেই, তাহলে তো আমি বের করতে পারবো যে আমার লিংক লিস্টে কয়টা নাম্বার আছে, কয়টা নোড আছে। ঠিক আছে? এটা বের করা যাবে। সো এটাও মনে হয় তেমন কোনো প্রবলেম না। জাস্ট আমরা একটা প্যারামিটার ব্যবহার করলেই সে কতগুলো লিস্ট আছে সে কিন্তু আমাকে বলে দিবে।
তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসি মেমোরি অ্যালোকেশন। আচ্ছা, এখন আমরা প্রথমে একটু মেমোরি অ্যালোকেশন নিয়ে কথাবার্তা বলি। যে নরমালি আমাদের আমাদের যে মেমোরি গুলো আছে, তো মেমোরি গুলো তো অনেকগুলো ব্লক, ঠিক আছে? আমার মেমোরি অনেকগুলো ব্লক আছে। তো নরমালি আপনি চিন্তা করেন যে আপনার মেমোরি, আপনি মেমোরিতে যখনই কোনো কিছু স্টোর করতে থাকবেন আপনার মেমোরি কিন্তু ব্লক হইতে থাকবে। তো পরবর্তীতে আপনি যদি নতুন ডাটা এখানে ইনসার্ট করতে চান, আপনি ধরেন একটা সময় তো আপনার মেমোরি শেষ হয়ে যাবে, তখন আপনার মেমোরি থেকে কিন্তু পুরান ডাটা আপনাকে ডিলিট করতে হবে, বা আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করে সেখানে আপনি নতুন ডাটা স্টোর করতে পারবেন। জাস্ট লাইক এ মানে বাসার মতো। আপনার বাসা, ধরেন আপনার বাসায় এখন প্রচুর জায়গা আছে, তবু আপনি ডাটা রাখতেছেন রাখতেছেন রাখতেছেন, এরকম করে আপনি যদি সবসময় ডাটা রেখেই দেন, তাহলে কিন্তু একসময় আপনার ঘরও ফুলফিল হয়ে যাবে। যেমন আমাদের যে বাসা বাড়াতে আমরা থাকি, সেখানে আমরা যদি শুধুমাত্র জিনিস স্টোরি করতে থাকি, তাহলে আমার ঘরের জিনিসও কিন্তু একসময় ঘরে কিন্তু আর হাঁটার মতো জায়গা থাকবে না। আমাকে কি করতে হয়, নর্মালি নিয়ম হচ্ছে যে যেই জিনিসগুলো আমাদের লাগে না সেগুলো কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে। সেগুলো আমরা ফেলে দিলে কিন্তু আমার মেমোরি কি হবে, সেভ হবে। এবং একটা কথা মনে রাখবেন, আপনি চিন্তা করেন, আপনার ঘরের কথা চিন্তা করেন, যে আপনার ঘরে ধরেন যে আপনি অনেক পরিমাণে জিনিস আপনি ঢুকাচ্ছেন, আপনি শুধু স্টোরি করতেছেন, অপ্রয়োজনীয় জিনিসপত্র আপনি স্টোর করতেছেন, আপনি দেখবেন যে আপনার ঘরে আপনি কমফোর্ট ফিল করবেন না। কেন কমফোর্ট ফিল করবেন না? আপনি এত পরিমাণ জিনিস, আপনি হাঁটা চলা করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে তখন একটা মানুষ যদি একটা কাজ করতে বলে, আপনি যাও ওইটা খুঁজে নিয়ে আসো, আপনি খুঁজতে গেলে আপনার অনেক কষ্ট হবে। ঘরের এক কোণার মধ্যে আছে, আপনাকে সেই কোণার মধ্যে, আমরা মাঝে মাঝে কিছু জিনিসপত্র আছে না, যে খাটের নিচে লুকায় রাখি, খাটের নিচে আমরা ভরে রাখি। আমার মেমোরি আছে, আমার ঘরে জায়গা আছে, যে ঠিক আছে খাটের তলে দিয়ে দাও। এখন যখন আমাকে এক্সট্রাক্ট করতে বলে, তখন তো আমার 12টা বেজে যায়। আমি কিছুই মানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি খাটের তলে রেখে দিছি, তখন তো আমি রেখে দিছি। যখন আমাকে বের করতে বলছে, তখন তো আমার জীবন বের হয়ে গেছে বের করতে। ঠিক একই রকম ভাবে আপনাকে সেম জিনিসটাকে আপনার কম্পিউটারের মেমোরি কথা চিন্তা করতে হবে। আপনি অযথা মেমোরিতে ডাটা রাখতেছেনই। আপনি ডাটা এরকম রাখতেই পারেন মেমোরিতে, কিন্তু আপনার যখন ডাটা এক্সট্রাক্ট করার দরকার হবে, তখন কিন্তু আপনি এক্সট্রাক্ট করতে পারবেন না। আপনার এক্সট্রাক্ট করতে গেলে কিন্তু মানে কম্পিউটার অপারেটিং সিস্টেম কিন্তু অনেক সময় নিবে। কারণ আপনি তো হিউজ অ্যামাউন্ট অফ ডাটা এখানে রেখেছেন, ওইখান থেকে তাকে খুঁজে বের করতে হবে। আপনি তো বললেই সে খুঁজে বের করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও সম্ভব না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি মেমোরিতে অযথা জিনিসপত্র রাখা মানে কিন্তু আপনার মেমোরিও ব্লক হয়ে যাবে। যেমন আমরা ঘরে যদি চিন্তা করতাম, আমাদের বাপদাদারা যে সকল জিনিস ব্যবহার করতো, বাবার আমলের যে সকল জিনিস ব্যবহার করতো, সেগুলো যদি আজকে ঘরে রাখতো, তাহলে তো আমি আমার জিনিসপত্র ঘরে ঢুকাইতে পারতাম না, ঠিক আছে? আমাকে কি করতে হবে, ওগুলো বাদ দিতে হবে। ঠিক সিমিলারলি আপনার কম্পিউটারের মেমোরি বা আপনার মোবাইলের মেমোরিতে যেগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে, সেগুলো আপনাকে যদি ব্যবহার আপনি না করেন, আপনি যদি ডিলিট না করেন, আপনার মেমোরি ব্লক হয়ে যাবে, মেমোরি বুক হয়ে যাবে। মেমোরি যখন ফুল হয়ে যাবে, তখন কিন্তু আপনার মেমোরির পুরা পুরা সিস্টেমের পারফরমেন্সের উপরে কিন্তু এটা ইফেক্ট করবে, ঠিক আছে? কারণ সে সিস্টেমের পারফরমেন্স ডিপেন্ড করে কিসের উপরে, ডাটার উপরে। সে ডাটা তো আপনার মেমোরি থেকে সে খুঁজে বের করতে সময় নিতেছে, যার কারণে আপনার পুরো সিস্টেম স্লো হয়ে যাবে। এই জন্য মেমোরিতে যত কম জিনিস স্টোর করা রাখা যায়, অর্থাৎ র্যামের মধ্যে যত কম জিনিস স্টোর করবেন, আপনার কম্পিউটার হোক আপনার মোবাইল হোক তত বেশি ফাস্টার হবে। আপনি মেমোরিতে বেশি জিনিসপত্র রাখলে আপনার সব পারফরমেন্স, এগুলো কিন্তু সিস্টেমের পারফরমেন্সই আপনার ছোট হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে
তাহলে আমরা মেমোরিকে কি করতে পারি? মেমোরি আমরা ডেফিনেটলি রিইউজ করতে পারি। আমাদেরকে যদি রিইউজ করা না যাইতো তাইলে তো পুরাই 12টা বেজে যেত। আপনি যখনই 2 জিবি জিনিসপত্র আপনি স্টোর করছেন, এখন যদি বলতো যে না এইটা আর ইউজ করা যাবে না, ওয়ান টাইম ইউজ মেমোরি, তাইলে তো আপনি মানে মেমোরি কিনতে কিনতে আপনার জীবন শেষ হয়ে যেত। বাট মেমোরি রিইউজ করা যায়, অর্থাৎ আপনি মেমোরিতে কোনো কিছু স্টোর করতে পারেন। স্টোর করার পরে আপনি চাইলে ওইখান থেকে ডাটাটাকে ডিলিট করতে পারেন। ডিলিট করলে মেমোরিটা ফাঁকা হয়ে যাবে, আপনি সেই মেমোরিতে ডাটা রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে মেমোরি কুড বি রিইউজ। ঠিক আছে, রিইউজ করা যায়, মেমোরি স্পেস ক্যান বি রিইউজ ইফ এ নোড ইজ ডিলিটেড ফ্রম এ লিস্ট। আপনি যদি একটা নোড, কখন আপনি রিইউজ করতে পারবেন? যদি আপনার সেখানে যে নোডটা, আপনার নোডের ইনফরমেশনটা ওই মেমোরিতে ছিল, আপনি সেই নোডটাকে যদি ডিলিট করেন, তাহলে আপনি সেই মেমোরিটাকে ব্যবহার করতে পারবেন। দুইজনে সেম জিনিস শেয়ার করতে পারবেন না, এটা শেয়ারিং হবে না। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে আচ্ছা ঠিক আছে একটা চেয়ারে তোমরা দুইজন বসো, এরকম কিন্তু আবার ঠেলাঠেলি করে বসানো যাবে না মেমোরিতে। মেমোরিতে একটা ডাটা একটা ব্লকের মধ্যেই থাকবে। আপনি যদি ওই ব্লকের থেকে ওকে ডিলিট করে দেন, সেই ব্লকটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি এরকম করতে পারবেন না আচ্ছা ঠিক আছে দুইজনে মিলে অ্যাডজাস্ট করে দুইজনে গিয়ে ওইখানে স্টোর হোক। এটা কিন্তু মেমোরিতে করা যাবে না। এটা হয়তো বা পার্সোনাল লাইফে করা যেতে পারে, বাট এটা মেমোরিতে করা যাবে না। তো এই কারণে মেমোরিকে আপনি রিইউজ করতে পারবেন যদি ইফ ইউ ডিলিট এ নোড ফ্রম এ লিস্ট। আপনি সেই নোড লিস্ট থেকে যদি একটা নোডকে আপনি ডিলিট করেন, ঠিক আছে, এবং এই ডিলিটেড নোটটা আপনি পরবর্তীতে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ নোটটাকে যখনই আপনি ডিলিট করে দিয়েছেন, মেমোরিটা ফাঁকা হয়ে গেছে, এবং ফাঁকা হয়ে যাওয়ার পরে সেই নোটটা কিন্তু আপনি পরবর্তীতে চাইলে ফার্দার ইউজ করতে পারবেন ফিউচারের জন্য। তো বলতেছে অপারেটিং সিস্টেম অফ এ কম্পিউটার মে periodically collect all the deleted space onto the free storage list. Any technique which does this collection called garbage collection. নরমালি ধরেন এটা হচ্ছে আপনার কম্পিউটারের প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রামে আপনি ধরেন এই ব্লকগুলোকে ফাঁকা করে এই ব্লকগুলোকে আপনি ব্যবহার করেছেন। হ্যাঁ, এরকম করে আপনি যত প্রোগ্রাম চালাবেন আপনার কিন্তু মেমোরি এরকম কি হইতে থাকবে, ব্লক হইতে থাকবে। ঠিক আছে, ধরেন যে এখানে 5000 নোড আছে, আপনি প্রথম প্রোগ্রাম দিয়ে আপনি 200 নোড ব্যবহার করেছেন, পরবর্তী প্রোগ্রাম দিয়ে আরো 200 নোড ব্যবহার করেছেন, পরবর্তী প্রোগ্রাম দিয়ে আরো 200 নোড ব্যবহার করেছেন। এরকম আপনি নোড ব্যবহারই করতেছেন। নোড ব্যবহার করার পরে এক সময় আপনি একটা প্রোগ্রাম চালাইতে যাবেন, দেখবেন যে আপনার নোড নাই। কারণ আপনার যে পরিমাণ নোড দরকার ঠিক সেই পরিমাণ নোড আপনার প্রোগ্রামের মধ্যে আপনার মেমোরিতে নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নোড কালেক্ট করতে হবে, আপনাকে নোড ডিলিট করতে হবে। অর্থাৎ ধরেন যে এই নোডগুলো আমার দরকার নেই, এই নোডের ইনফরমেশন গুলো ডিলিট করার পরে এগুলো আর দরকার নেই, তাহলে আমি কি করব? এই নোডের ইনফরমেশন গুলো আমি ডিলিট করে দিব। আমি যখনই এই ইনফরমেশন গুলো ডিলিট করে দিব তখন এই নোডগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি যে ইউজ করবেন কোন নোটগুলো ফাঁকা হয়েছে এটা তো আপনি জানেন না, আর কোন নোটগুলো আপনার ফাঁকা হবে সেটাও আপনার জানেন না। এটা জানানোর জন্য কি দরকার? এটা জানানোর জন্য আমাদেরকে একটা কালেক্টর দরকার। সেই কালেক্টরটাকে বলি আমরা পিরিয়ডিক কালেক্টর। আপনারা সবাই কম বেশি পিরিয়ডিক কালেক্টরের সাথে কিন্তু অভ্যস্ত। কিভাবে অভ্যস্ত? আপনারা মাঝে মাঝে মোবাইলে কাজ করেন, মোবাইলে আপনার দেখবেন যে বিভিন্ন অ্যাপস আছে আপনাকে ইনফরমেশন দেয়, আচ্ছা তুমি যদি আমাকে চালাও তাহলে তোমার 200 এমবি জায়গা আমি ফাঁকা করে দিব। ঠিক আছে, এরকম আছে না যে আপনার বলে না যে আমার 300 এমবি জায়গা আমি ফাঁকা করে দিব, আমাকে চালাও। এই যে বিভিন্ন রকমের এখনো স্মার্টফোন গুলোতে এটা পর্যাপ্ত পরিমাণে আছে যে আপনি চালান, আপনার মেমোরি থেকে আমি 200 এমবি জায়গা ফাঁকা করে দিব। বেসিক্যালি সেই প্রত্যেকে জায়গা ফাঁকা করে দিবে। আপনার মেমোরিতে, আপনার মোবাইলের মেমোরিতে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আনইউজড, ঠিক আছে, অথবা কোনো দরকার নেই। তো আপনার যখন এই ডাটাগুলো দরকার নেই, আপনি যখন এই অ্যাপটাকে চালু করবেন, ধরেন এখানে একটা অ্যাপ বলতেছে আপনাকে সাজেশন দিচ্ছে যে আমি 200 এমবি জায়গা ফাঁকা করে দিব। বেসিক্যালি সাজেশনটা সে কোত্থেকে দিচ্ছে? সে মেমোরিতে গেছে, সে সাজেশন দেওয়ার আগে কিন্তু সে মেমোরিতে গেছে, মেমোরিতে গিয়ে সে একটা হিসাব করছে, হিসাব করে সে বের করছে যে হ্যাঁ এই মেমোরি গুলো কিন্তু দরকার নাই, এগুলো মানে গার্বেজ। গার্বেজ মানে কি? এগুলো কোনো প্রয়োজনই নাই, এগুলো ডিলিট করে দিলেও তার কোনো সমস্যা হবে না, তার মোবাইলের কোনো রকমের সিস্টেম চালানোর জন্য, অ্যাপ চালানোর জন্য তার কোনো রকমের কোনো প্রবলেম হবে না। সে এরকম সে খুঁজে খুঁজে বের করছে, খুঁজে খুঁজে বের করে সে পরিমাণ ডাটাগুলোকে, সে পরিমাণ নোটগুলোকে সে যোগ করছে, যোগ করে সে দেখছে যে হ্যাঁ 200 এমবির মতো ডাটা সে ফাঁকা করতে পারবে যদি ইউজার তাকে পারমিশন দেয়। ওনার যদি তাকে পারমিশন দেয় সেই কাজটা করতে পারবে। তাহলে আপনি যখনই পিরিয়ডিক কালেক্টর আপনাকে এরকম একটা ইনফরমেশন দিচ্ছে, আপনি ফাইন পিরিয়ডিক কালেক্টর অন করলেন, পিরিয়ডিক কালেক্টর অন করার পরে
আপনার সে করলো কি, সে তো আগে থেকেই সে জানে যে কোনগুলো তাকে ডিলিট করতে হবে, ডিলিট করে দিল। করার পরে এখন এই নোটগুলো যদি যখন ডিলিট করে ফেলছে, এই নোটগুলো যখন ডিলিট হয়ে গেছে, তার মানে কি এই নোটগুলো এখন এমটি, চাইলে এগুলোকে রিইউজ করা যাবে। আপনি চাইলে এগুলোকে কি করতে পারবেন, রিইউজ করতে পারবেন। তবে রিইউজ করার জন্য আপনার একটা এবেল লিস্ট থাকবে। আপনি এই নোটগুলোকে এবেল লিস্টে পাঠিয়ে দিবেন। এবেল লিস্ট মানে কি, এবেলেবেল লিস্ট, যে কোন নোটগুলো ফাঁকা আছে। তো কোন নোটগুলো ফাঁকা থাকে, ধরেন এখানে 6টা নোট, 5টা নোটকে আপনি এমটি করেছেন, তাহলে আপনি এই 5টা নোটকে এবেল লিস্টে পাঠাইবেন। ঠিক আছে, তাহলে আপনি এবেল লিস্টে গেলে এবেল লিস্টের সংখ্যাটা কিন্তু বেড়ে গেল। আগে যদি 50টা থাকে, এখন 5টা যোগ করার কারণে এখন 50টা। তার মানে আগে যদি 50টা নোটে আপনি ডাটা রাখতে পারতেন, এখন আপনার 5টা নোট বেড়েছে, আপনি 50টা নোটের ডাটা রাখতে পারবেন। এখনো স্টিল আপনার কাছে 50টা নোট ফাঁকা আছে। তাহলে আপনি যখন কম্পিউটারের মেমোরিতে কম্পিউটারে যখন আপনি কোনো কিছু মেমোরিতে স্টোর করতে যাবেন, আপনাকে প্রথমে চেক করতে হবে আপনার এবেল লিস্টটা। অর্থাৎ আপনি সরাসরি মেমোরিতে স্টোর করতে পারবেন না, আপনাকে সবার আগে চেক করতে হবে এবেল লিস্ট। এবেল লিস্ট আমাকে বলে দিবে কতগুলো নোট ফাঁকা রয়েছে, এবেল লিস্ট আমাকে বলে দিবে যে কি পরিমাণ মেমোরি ফাঁকা রয়েছে। ঠিক আছে, এখন আপনি ধরলেন আপনার প্রোগ্রামটাকে মেমোরিতে স্টোর করার জন্য আপনার 10টা লিস্ট লাগবে, অথবা আপনার এখন একটা লিস্টের মধ্যে আপনার একটা নোট লাগবে ডাটাটা স্টোর করার জন্য। আপনি প্রথমে চেক করবেন এবেল, এবেলে গিয়ে দেখলেন হ্যাঁ আমার অনেকগুলো নোট আছে, এর মধ্যে আপনার একটা লাগবে, তো আপনি প্রথমেরটা নিয়ে নিলেন। আপনি প্রথমটা নিয়ে নেওয়ার পরে আপনি সেটা আপনি অর্থাৎ এই নোটটাকে আপনি নিয়ে নিলেন, অর্থাৎ এই নোটের মেমোরি অ্যাড্রেসটা কার কাছে থাকবে। ধরেন এটাও একটা লিংক লিস্ট, এই নোটের মেমোরি অ্যাড্রেসটা একটা বাটনের কাছে থাকলো। ঠিক আছে, সো স্টার্টের মাধ্যমে আপনি গিয়ে এই নোটটা নিয়ে নিলেন। এই নোটটা নিয়ে আপনি এখানে ডাটা স্টোর করলেন। আপনি যখন এই নোটটা নিয়ে নিবেন তখন কিন্তু এই নোটটা এবেল লিস্ট থেকে চলে যাবে, কারণ এটা তো আপনি ইউজ করতেছেন। তো আপনার ইউজ করেছেন, এখন তো আপনি এটাকে আর স্টার্টের মধ্যে পাবো, এটার অ্যাড্রেস তো এই জানে। তো আপনি এটাকে মানে একদম পার্মানেন্টলি ওকে দেওয়ার আগে আপনি এই নোডের অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে গিয়ে স্টার্টের কাছে পৌঁছাই দিবেন। ঠিক আছে, পৌঁছাই দেওয়ার পরে আপনি এটা আপনার মতো যা খুশি আপনি তা করেন। তখন স্টার্ট কাকে ইন্ডিকেট করবে, স্টার্ট কিন্তু এই সেকেন্ড নোডটাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের টোটাল লিংক লিস্টের ডাটা স্টোর করার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেই কাজ করে থাকি। তো এখানে কথা হচ্ছে গার্বেজ কালেকশনটা কি। গার্বেজ কালেকশন হচ্ছে এটা যে যে সকল ডাটা গুলো আমাদেরকে লাগবে না, যে সকল নোট গুলো আমাদের এই মুহূর্তে আর প্রয়োজন নাই, সেই নোটগুলোকে কালেক্ট করে সেই নোটগুলোকে আমরা বলতেছি গার্বেজ। আর যে কালেক্টর দিয়ে আমরা এই গার্বেজ গুলোকে কালেক্ট করি সেটাকে আমরা বলতেছি ইটস গার্বেজ কালেকশন। হ্যাঁ, এটাকে আমরা গার্বেজ কালেকশন বলতে পারি। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার গার্বেজ কালেকশন এটা কি অপারেটিং সিস্টেমের কাজ? গার্বেজ কালেকশন অপারেটিং সিস্টেমেরই কাজ। অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি গার্বেজ মানে অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি আপনার গার্বেজ কালেকশন মেকানিজম সে অ্যাপ্লাই করে, বুঝছেন। আপনি আপনি মানে আমাদের নরমালি আমাদের পিসি গুলোতে এটা করা লাগে না, ও অটোমেটিক্যালি কাজ করে নেয়। অর্থাৎ যেগুলো যেগুলো দরকার নাই সেগুলো নিচ থেকে ডিলিট করে দেয়, যদি আপনার অপারেটিং সিস্টেম স্মার্ট হয়। আগে এরকম ছিল না, আগের অপারেটিং সিস্টেম গুলো এত স্মার্ট ছিল না, কিন্তু এখনকার অপারেটিং সিস্টেম গুলো কিন্তু মাচ স্মার্ট। আর আপনি চাইলেও আলাদাভাবে, যেমন বিভিন্ন স্মার্টফোনে এরকম কিন্তু আপনি অপারেটিং সিস্টেম বাদেও আপনি কিন্তু আলাদাভাবে কালেক্টর চালাইতে পারেন। কালেক্টর চালাইয়া কিন্তু আপনি নোটগুলো ফাঁকা করতে পারেন। আপনি নোটগুলো ফাঁকা করা মানে এগুলো অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেমের এবেল লিস্টে চলে যাবে।
স্যার অ্যাভেলেবেল স্পেসটা আরেকবার এক্সপ্লেন করলে ভালো হয়। অ্যাভেলেবেল লিস্টে হচ্ছে কি আপনার এখানে ধরেন 1000টা নোট আছে, ধরেন এই ব্লকে আপনার 1000টা নোট আছে। এখানে 1000টা নোট আছে, তাহলে ইনিশিয়ালি তো সবগুলো নোটই অ্যাভেলেবেল লিস্টে চলে যাবে, সবগুলোই তো অ্যাভেলেবেল মানে কি আমার কাছে কতগুলো ব্যবহার করার মতো নোট আছে, আমি চাইলে ব্যবহার করতে পারবো। ইনিশিয়ালি আমার কাছে এখানে মানে ইনিশিয়ালি তো আমি কোনো কিছু স্টোর করি নাই, ইনিশিয়ালি এখানে যদি 1000 নোট থাকে সবই অ্যাভেলেবেল লিস্টে থাকে। এখন আপনি একটা নোটকে ব্যবহার করতে চাইছেন, তাহলে ওইটা এভেল থেকে নিয়ে গেলেন গা, অ্যাভেলেবেল লিস্টে এখন কয়টা হইলো? 999টা। ঠিক আছে, তারপরে আপনি আরো 2টা ব্যবহার করলেন, তাহলে আপনার অ্যাভেলেবেল লিস্টে এখন কয়টা থাকবে? 997টা। এভাবে আপনি আরো 50টা ব্যবহার করলেন, বাকি থাকবে কটা? 947টা। 947টা ব্যবহার করলেন, ব্যবহার করার পরে এখানে 2টা নোট ফাঁকা করলেন। 2টা নোট যদি আপনি ফাঁকা করেন তাহলে এই 2টা তো এখন এমটি, এই 2টাকে আপনি তো চাইলে রিইউজ করতে পারবেন, তাহলে এই 2টাকে আপনি এভেল লিস্টে পাঠাই দেন। অ্যাভেলেবেল লিস্টে পাঠাই দিলে আগে 947টা ছিল, এখন 2টা আপনি আবার রিইউজ করতে পারবেন, তাহলে 2টাকে এভেল লিস্টে পাঠাই দেন, তাহলে 949টা হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ওভারফ্লো আর আন্ডারফ্লো বলতে কি বুঝি আমরা? ওভারফ্লো এন্ড আন্ডারফ্লো। ওভারফ্লো মানে হচ্ছে যে আপনি ডাটা স্ট্রাকচারে ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনার মেমোরিতে সেই পরিমাণ জায়গা নাই, অর্থাৎ মেমোরিতে জায়গা নাই। আপনি ডাটা স্টোর করতে চাচ্ছেন, বাট দেয়ার ইজ নো অ্যাভেলেবল স্পেস। দিস সিচুয়েশন ইজ কল্ড ওভারফ্লো। ওভারফ্লো মানে কি? আপনারা দেখেন না যে কলসের মধ্যে পানি পড়ে যায়, তার কারণ কি? কলসের যতটুকু জায়গা আছে এমন তো অবস্থায় আপনি আবার ডাটা পানি রাখতে চাচ্ছেন, যার কারণে ওভারফ্লো হয়ে সে পড়ে গেছে। ঠিক একই রকম ভাবে আপনার ডাটা স্ট্রাকচারে আপনার ডাটা সব পুরো মেমোরি আপনার বুক, এই অবস্থায় আপনি ডাটা স্টোর করতে চাচ্ছেন, তো সেই সিচুয়েশনটাকে আমরা বলবো ওভারফ্লো। ঠিক আছে, তো লিংক লিস্টে ওভারফ্লো কখন হবে? লিংক লিস্টে আপনি দেখেন আপনার লিংক লিস্টে কখন ওভারফ্লো হবে, আপনি প্রথমে এবেল লিস্টে চেক করবেন। এবেল যদি নাল হয়, এবেলের মান যদি নাল হয়, 1 মিনিট, আমার বাসায় সামনে বাইক দিয়ে সিলেক্ট আছে, এটা একটু শেষ হোক। আচ্ছা, এখন আপনি দেখেন যে আপনার এবেল যদি ফাঁকা হয়, এবেল যদি নাল হয়, তার মানে আপনার মেমোরি কিন্তু পুরাটাই ব্লক। ঠিক আছে, আপনার মেমোরি কিন্তু পুরাটাই ব্লক। আপনার মেমোরি যদি ব্লক না থাকতো তাহলে যেগুলো ফাঁকা সেগুলো তো এবেল লিস্টেই থাকতো, কিন্তু আপনার এবেল যদি নাল হয়, এমতো অবস্থায় আপনি যদি ইনসারশন অপারেশন চালাইতে চান, তখন কিন্তু লিংক লিস্টে ওভারফ্লো হবে। লিংক লিস্টে ওভারফ্লো হওয়ার কিন্তু দুইটাই কন্ডিশন সিমultaneously হতে হবে। এবেলের মান নাল, এমতো অবস্থায় আপনি এখানে একটা ইনসারশন অপারেশন চালাইতে যাচ্ছেন। সো দিস সিচুয়েশন দুইটা যদি একসাথে করেন তাহলে সেটা লিংক লিস্টের ক্ষেত্রে ওভারফ্লো। ঠিক একই রকম ভাবে হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারফ্লো? আন্ডারফ্লো মানে হচ্ছে আপনি ডাটা স্ট্রাকচার থেকে একটা ডাটা ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু ডাটা স্ট্রাকচারটা প্লেনটি, ডাটা স্ট্রাকচারে কোনো ডাটাই নেই, এমতো অবস্থায় আপনি ডাটা ডিলিট করতে চাচ্ছেন, তো সেই সিচুয়েশনকে আমরা বলে থাকি আন্ডারফ্লো। এখন আপনার ডাটা স্ট্রাকচারে ডাটা নাই, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ডাটা স্ট্রাকচারে ডাটা নাই এটা বোঝার উপায় হচ্ছে আপনার স্টার্টের মান যদি নাল হয়, কারণ স্টার্ট আমাকে ইন্ডিকেট করে প্রথম নোডটা কোথায় অবস্থিত। এখন স্টার্ট যদি নাল হয় তাহলে আমাকে বুঝতে হবে যে আসলে সে কোনো নোড কন্টেইন করে না, তাহলে স্টার্টের মান নাল, তার মানে আমাকে বুঝাচ্ছে ইটস এন এমটি লিস্ট। এবং এই অবস্থায় আমরা যদি ওইখানে একটা ডিলিশন অপারেশন চালাইতে চাই, তখন কিন্তু আমার একটা সিচুয়েশন তৈরি হবে, এবং সেই সিচুয়েশনকে আমরা লিংক লিস্টের ক্ষেত্রে আন্ডারফ্লো বলতে পারি। ঠিক আছে, সো ওভারফ্লো আন্ডারফ্লো কি বুঝা গেছে? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বুঝেছি স্যার। এখন আমরা লিংক লিস্টে একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, আমরা লিংক লিস্টে একটা ডাটা ইনসার্ট করতে চাই। এখন আমরা কিভাবে ইনসার্ট করব লিংক লিস্টে? তো আপনি একটা লিংক লিস্ট আছে, আপনার লিংক লিস্টে বিভিন্ন পজিশনে কিন্তু আপনি ডাটা ইনসার্ট করতে পারেন। আপনি
ধরেন এটা একটা লিংক লিস্ট, এই লিংক লিস্টের আপনি শুরুতে ইনসার্ট করতে পারেন, আপনি চাইলে মাঝে ইনসার্ট করতে পারেন, আপনি চাইলে লাস্টে ইনসার্ট করতে পারেন, অনেক পজিশনে আপনি ইনসার্ট। তো এখন কথা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোথায় ইনসার্ট করতে চাচ্ছেন। আপনি চারটা জায়গায় ইনসার্ট করতে পারেন। এক, আপনি একটা এমটি লিস্টে ইনসার্ট করতে পারেন। এমটি লিস্ট মানে কি, আমাদের এই মানে আমাদের ডাটা স্ট্রাকচারে কোনো নোড নাই, এই অবস্থায় আমরা একটা নোড ইনসার্ট করতে চাচ্ছি, তার মানে আমরা একটা এমটি লিস্টে নোড ইনসার্ট করতে চাচ্ছি। আরেকটা হতে পারে আমরা ফ্রন্টে ইনসার্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের অলরেডি একটা লিংক লিস্ট আছে, এই যে এরকম একটা লিংক লিস্ট আছে, এটা সবার সামনে আমি ইনসার্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে আরেকটা সিচুয়েশন। আরেকটা হতে পারে আমরা একদম সবার লাস্টে ইনসার্ট করতে চাচ্ছি, এটাকে আমরা বলতেছি ইনসার্ট এট ব্যাক। আরেকটা হইতে পারে আমরা মাঝামাঝি ইনসার্ট করতে চাচ্ছি। তো এরকম চারটা কেস হইতে পারে, পসিবল কেসেস অফ ইনসার্ট নোড। একটা নোডকে আপনি চারটা কেসেই কিন্তু ইনসার্ট করতে পারেন। কারণ আপনি বলতে পারেন স্যার 2 নাম্বার নোডে যদি ইনসার্ট করি, আসলে 2 নাম্বারটাকে মিডল হিসেবেই নেওয়া হচ্ছে, অর্থাৎ দুইটা নোডের মাঝামাঝি একটা জায়গায় আপনি ইনসার্ট করতে যাচ্ছেন। তো আপনি সেকেন্ডে যদি ইনসার্ট করেন ধরেন এখানে, তাহলে তো দুইটা নোডের মাঝামাঝি করতে চাচ্ছেন, এই সব কেসই আপনার ইনসার্টিং মিডলের মধ্যে পড়ে যাবে। তাহলে বেসিক্যালি এই চারটা কেস আছে, এই চারটা কেসে আপনি ইনসার্ট করতে পারেন। এখন এই চারটা কেস আসলে বেসিক্যালি এই চারটা কেসকে আমরা দুইটা কেসে নিতে পারি, অর্থাৎ দুইটা কেসই চারটা কেসের মতো কাজ করবে। যেমন আপনি কেস 1 এবং কেস 2 এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি নোটটাকে ফার্স্ট নোট হিসেবে ইনসার্ট করতে পারেন। আপনি যদি ফার্স্ট নোট হিসেবে ইনসার্ট করেন, তাহলেই কিন্তু এটা এমটি লিস্ট, ধরেন ফার্স্ট নোট মানে কি প্রথম নোট, সেটা কিন্তু এমটি লিস্টের বেলায়ও ওইখানেই বসবে। আর আপনার ধরেন একটা লিংক লিস্ট আছে, সেখানেও যদি আপনি নোটটাকে ফার্স্টে বসান, তাহলেও কিন্তু সেটা ফ্রন্টেই বসতেছে। ঠিক আছে, তাহলে আপনি যদি এটাকে ফার্স্ট নোট হিসেবে একটা নোটকে বসান, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটাও সলভ হবে, এই সমস্যাটাও সলভ হবে। অর্থাৎ কেস 1 এবং কেস 2 এর জন্য আপনি মডিফাই করে এটা আপনি কিন্তু এটা বলতে পারেন যে ইনসার্ট দা নোড অ্যাজ এ ফার্স্ট নোড হিসেবে আমরা এটাকে ইনসার্ট করব। আর 3 নাম্বার এবং 4 নাম্বার কেসের জন্য আপনি জাস্ট ইনসার্ট ইন দা মিডল অর এট দা এন্ড অফ দা লিস্ট, এই মেকানিজমটা আপনি ফলো করতে পারেন। আপনি এই মেকানিজমটা কিন্তু একটাই মেকানিজম, এই একটা মেকানিজম ফলো করলেই কিন্তু আপনি ইনসার্ট এট ব্যাক এবং ইনসার্ট ইন মিডল, এই দুইটা দুইটা কন্ডিশনই কিন্তু কি হবে আপনার ফুলফিল হবে। ঠিক আছে, এখন আমরা প্রথমটাতে যাই, প্রথমটাতে আসলে কি হয়। তো আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি ইনসার্ট করতে চান, আপনি যদি নোট ডাটা ইনসার্ট করতে চান, হ্যাঁ, ঠিক আছে। তো আপনাকে সবার আগে কি চেক করতে হবে, আপনাকে সবার আগে চেক করতে হবে যে আপনি যে ডাটা স্ট্রাকচারে আপনি নোড ইনসার্ট করতে চাচ্ছেন, আপনার ওভারফ্লো হয় কিনা, এটা কিন্তু সবার আগে চেক করতে হবে যে ইজ দেয়ার এনি ওভারফ্লো। তো এই জন্য আমরা কিভাবে ওভারফ্লো চেক করব, আমরা চেক করব যে আমরা তো ইনসার্ট অপারেশন করতেই চাচ্ছি, আমরা পাশাপাশি চেক করব এবেল এর মানটা নাল কিনা। যদি এবেল এর মান নাল হয়, তাহলে কিন্তু আমার ডাটা ইনসার্ট করার জন্য কোনো নোড ফাঁকা নেই। তো এই অবস্থায় কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে ওভারফ্লো প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিতে হবে। কারণ আমি তো আমার এবেল লিস্ট যদি ফাঁকা হয়, তাহলে তো আমি ডাটা ইনসার্ট করতে পারবো না, আমি তো কোনো ডাটাই পাবো না, আমি তো কোনো নোডই ফাঁকা পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওভারফ্লো প্রিন্ট করে আমাকে প্রোগ্রাম থেকে কুইট করতে হবে। আচ্ছা, যদি এবেল এর মান নাল না হয়, তার মানে অ্যাটলিস্ট একটা নোড হইলেও আছে, যেটা আমরা চাইলে মেমোরিতে আমি স্টোর করতে পারবো একটা নোড। তাইলে আমরা প্রথমে যেটা করলাম, আমরা এবেলকে নিউ নামক একটা অ্যাড্রেসের মধ্যে রাখলাম, এবেলকে আমরা নিউ নামক অ্যাড্রেসের মধ্যে রাখছি। আমরা এটাকে একটু পড়ার চেষ্টা করি।
তো আপনি ধরেন যে দিস ইজ স্টার্ট। আর এখন আপনি এরকম একটা লিংক লিস্টের মধ্যে আপনি একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন, তো আপনার ডাটা ইনসার্ট করতে গেলে আপনার তো অবশ্যই আরেকটা এবেল লিস্ট আছে, যেটাকে আমরা এবেল লিস্ট বলতেছি। এটা হচ্ছে এবেল লিস্ট। এখন আপনি বলতে পারেন স্যার এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই নোটগুলো ফাঁকা, এগুলো ফাঁকা নোট, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, আর এগুলো তো অলরেডি ডাটা আছে ইউজড। তো এরকম করে ডট 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 আপনাদের অনেক ফোন আছে। আচ্ছা, এখন এটা এই নোটটা আপনার এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এটার নাম আমরা দিচ্ছি এবেল। এটার নাম দিয়েছি আমরা এবেল লিস্ট। এখন আপনি প্রথমে চেক করবেন, আপনি যদি ইনসার্ট করতে চান আপনার প্রথমেই চেক করতে হবে এবেলের মান নাল কিনা। এবেলের মান যদি নাল হয় তার মানে তো আমার এই লিস্টই নেই, তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে? ওভারফ্লো প্রিন্ট করতে হবে। আর ওভারফ্লো যদি এরকম এবেলের মান যদি নাল না হয় তাহলে অ্যাটলিস্ট একটা নোট তো আছে, এত বড় না থাকুক একটা নোট তো আছে, আমরা তো চাইলে সেই নোটটাকে ব্যবহার করতে পারি। একটু ভালো করে বুঝতে হবে। আমরা একটা নোট, এখন আমরা এই নোটটাকে আমরা ধরলাম যে আমাদের এবেল নাম না, তার মানে আমার একটা নোট আছে, আমরা এই নোটটাকে এখন পিক করতে চাই। এই নোটটাকে, এই নোটের জিনিসটা, এই নোটটাকে আমরা নিব, অর্থাৎ এই নোটটাকে আমরা পিক করব। পিক করার পরে এই নোটে আমরা ইনফরমেশন রাখবো, ইনফরমেশন রেখে সেটা আমরা এখানে কোনো একটা জায়গায় আমরা ইনসার্ট করবো, সেটা ফ্রন্টে হোক, সেটা মিডলে হোক, অথবা সেটা লাস্টে হোক, যে কোনো এক জায়গায় আমরা এটাকে ইনসার্ট করবো। তাহলে আগে তো এই নোটটাকে আপনার এক্সট্রাক্ট করতে হবে। এই নোটটাকে তো আপনার এখান থেকে আপনি এখানে অ্যাড করতে গেলে এই নোটটাকে তো এক্সট্রাক্ট করতে হবে। এখন এটাকে এক্সট্রাক্ট করা, এই নোটটা কোথায় অবস্থিত? এই নোটটা অবস্থিত যেখানে, এটার অ্যাড্রেস শুধুমাত্র এবেল জানে। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের নাম দিলাম আমরা নিউ, এবং এখানে আমরা বলে দিলাম এবেল, অর্থাৎ এবেলটাকে এখানে স্টোর করলাম। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, এটা কিন্তু দুইবার বোঝানোটা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, আপনার কিন্তু যখনই আপনি বুঝতে পারবেন না আপনাকে তখনই কোশ্চেন করতে হবে। কেউ যদি আমাকে লাস্টে কোশ্চেন করেন যে স্যার আচ্ছা আবার প্রথম থেকে রিপিট করেন, ইট উইল নট পসিবল, এটা কিন্তু সম্ভব হবে না। আপনি যদি এখনো না বুঝেন আমাকে কোশ্চেন করতে পারেন, আমি যখনই একটা লাইন করব আপনি না বুঝলে আমাকে তখনই কোশ্চেন করবেন, কারণ এটা কিন্তু পরবর্তীতে রিপিট করা যাবে না, এটা রিপিট করা ইম্পসিবল ব্যাপার। ইম্পসিবল মানে কি, আমি খুবই আস্তে আস্তে আগাবো, আপনি প্রতি স্টেপ ক্লিয়ার রেখে এটাকে কমপ্লিট করবেন। ইংলিশ বোঝানো কিন্তু অনেক কঠিন জিনিস, ঠিক আছে? তারপরে আমি আবার অনলাইনে বুঝাচ্ছি, ঠিক আছে? আমার মানে খুবই মানে প্রেশার লাগতেছে এই হিসাবে যে আমি তো দেখতেছি না কাউকে, যে সে আসলে তার এক্সপ্রেশন আমি বুঝতেছি না, তো যার কারণে এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। এই জন্য আপনি না বুঝলে প্রথমেই আমাকে বলে দিবেন যে স্যার আমি এই লাইনটা আমাকে আবার বুঝান, ঠিক আছে? তো আমি প্রথমে যেটা করলাম, আমি এই নোটটাকে আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি, এটাকে আমি নিতে চাচ্ছি। এখন এটা যদি আমি নিতে চাই, এটার ইনফরমেশনটা কার কাছে আছে? এটা এবেল লিস্টের কাছে আছে, এটা তো আমাকে দিতেই হবে, এবেল লিস্টের ইনফরমেশন তো আমাকে দিতেই হবে, এবেলের ইনফরমেশনটা অ্যাটলিস্ট আমাকে দিতে হবে, বাকিগুলো আমাকে দিতে হবে না। এবেলের ইনফরমেশন, তো আমি এবেলটাকে স্টোর করলাম আরেকটা পয়েন্টার ভেরিয়েবলের কাছে, সেটার নাম দিলাম আমি নিউ, AVAIL। তাহলে আপনি দেখেন এবেল ওকে ইন্ডিকেট করবে, নিউ ও কিন্তু ওকে ইন্ডিকেট করবে, অর্থাৎ নিউ ও কিন্তু ওকে ইন্ডিকেট করতেছে। আপনি যখন এবেলকে এখানে স্টোর করে দিয়েছেন তখন কিন্তু এবেল ইন্ডিকেট করতেছে, নিউ ওইটাকে ইন্ডিকেট করতেছে। তাহলে এটাকে আমি পেয়ে গেলাম,
এটাকে আমি পেয়ে গেলাম। এটাকে আপনি দুই ভাবে পেতে পারেন, একটা হচ্ছে এবেল থেকে পেতে পারেন এখন, অথবা নিউ থেকে পেতে পারেন। এখন আপনি বলতে পারেন যে স্যার এবেল থেকে তো আমি ওকে পাচ্ছি, আমার নিউতে রাখার দরকারটা কি? নিউতে রাখার দরকার আছে, এই কারণে দরকার আছে, আপনি কিন্তু এবেল কিন্তু ইন্ডিকেট করে কে মানে ফাঁকা আছে। আপনি যখন এই নোটটাকে ব্যবহার করবেন তখন তো এই নোটটা ইউজ হয়ে গেছে, এবেল তো স্টিল না ওকেই পয়েন্ট করতেছে। এবেল যদি ওকে পয়েন্ট করে তাহলে তো সে একটা ভুল নোটকে পয়েন্ট করতেছে। কেন ভুল নোটকে পয়েন্ট করতেছে? এটা তো আপনি ইউজ করে ফেলতেছেন। তাহলে আপনার এবেল কাকে পয়েন্ট করা উচিত? এবেল ডেফিনেটলি পয়েন্ট করা উচিত এইটাকে। ঠিক আছে, আপনি যদি এটাকে ইউজ করেন এবেল তো পয়েন্ট করা উচিত এইটাকে। তাহলে আমাকে কি করতে হবে? এই জন্য আমি এটা যেহেতু ইউজ করব, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে, পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে নিউ। অর্থাৎ এটার অ্যাড্রেস কার কাছে আছে? এবেলের কাছে আছে। এই জন্য এবেলের অ্যাড্রেসটা আমরা নিউর কাছে রাখলাম। আর এবেল তো আর এখন এটাকে পয়েন্ট করবে না, এবেল পয়েন্ট করা উচিত শুড বি দিস নোট। তাহলে আমরা এবেলটাকে আপডেট করে দিতে পারি যাতে সে পরবর্তী নোটটাকে পয়েন্ট করে। তাহলে এবেলটাকে আমরা কিভাবে আপডেট করতে পারি? আমরা ভেরি ইজিলি আপডেট করতে পারি। এবেল ইজ ইকুয়ালস টু এই নোডের অ্যাড্রেসটা কার কাছে আছে? এটার অ্যাড্রেস আছে এই যে লিংক পার্টে। ঠিক আছে, এই লিংক পার্টে আছে। এবং এই লিংক পার্টটা কার কাছে আছে? এই লিংক পার্টে এই যে এই নোটটা কাকে কন্টেন্ট করে? এই নোটটা কন্টেন্ট করে এবেল। তাহলে আমি লিংক পার্টে যাব, অর্থাৎ এই যে আমি এই পার্টে যাব, এটা তো লিংক পার্ট, এটা লিংক পার্ট যাব। কোন নোডের মেমোরি অ্যাড্রেসে যাব? এবেল যাকে ইন্ডিকেট করে। যখন আমরা এই কাজটা করলাম, অর্থাৎ লিংক পার্ট থেকে যখন এই অ্যাড্রেসটা আমরা কালেক্ট করলাম, এখন আপনি বলবেন স্যার এবেল দিচ্ছেন কেন? কারণ এবেল তো এই নোডটা যদি 3 নাম্বার নোড হয়, ফর এক্সাম্পল এটা মেমোরি 3 নাম্বার নোডে অবস্থিত, তাহলে এবেলের মান হতো 3। তাহলে লিংক 3 দিলেই তো আমরা এই মেমোরি অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। তাহলে এই মেমোরি অ্যাড্রেসটা আমরা এবেলে স্টোর করে দিলাম। যখন আমরা এটা স্টোর করে দিলাম তখনই কিন্তু এখন এবেল কিন্তু এটাকে পয়েন্ট করবে, এইটাকে আর পয়েন্ট করবে না। অর্থাৎ এই লিংকটা বাতিল হয়ে গেল। এখন নিউ শুধুমাত্র এটাকে কন্টেইন করে, আর কেউ কন্টেইন করে। তো এই জন্য আপনি যদি উল্টা পাল্টা করেন, কেউ যদি মনে করে মুখস্থ করে উল্টা পাল্টা করে, তাহলে কিন্তু জিনিসও উল্টা পাল্টা হয়ে যাবে। জিনিস উল্টা পাল্টা কি হবে আমি বলি। আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু এবেল এটাকে পয়েন্ট করা শুরু করবে। এরপরে যদি আপনি এবেলকে নিউতে স্টোর করেন তখন কিন্তু নিউও ওকে স্টোর মানে পয়েন্ট করা শুরু করবে। তার মানে এই জিনিসটা আপনার হারাই গেছে। ঠিক আছে, এই জন্য আপনি যদি সিকোয়েন্স উল্টাপাল্টা করেন তখন কিন্তু মানে পুরো জিনিসই কিন্তু আপনার উল্টাপাল্টা হবে। এই জন্য প্রথমে আমি কি করছি, আমি এবেলকে নিউতে নিয়ে গেছি, অর্থাৎ এই নোটটাকে এবেল যাকে ইন্ডিকেট করে নিউতে আমরা তাকেই রাখছি, এবং এবেলকে আপডেট করে আমরা পরবর্তী নোটের কাছে দিয়ে দিয়েছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? হ্যালো, বুঝেছি স্যার। ওকে, আচ্ছা। এখন তাহলে এই যে আমি একটু স্লাইডে যাই, এই যে স্লাইডে দেখেন, এই যে এই স্টেপটা বুঝা গেছে। এই যে এই স্টেপটা তো বুঝা গেছে। এই স্টেপটা দিয়ে আমরা কি করেছি? আমরা একটা নতুন নোট ক্রিয়েট করেছি। এই যে আমরা নোটটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই যে আমরা এই যে এখানে একটা নোট ক্রিয়েট করলাম, এই যে আমরা একটা নোট ক্রিয়েট করছি, নিউ নোট। বেসিক্যালি এই নোটটাকে আমরা কি করছি? নিজের আওতায় নিয়ে আসছি, নিজের আন্ডারে নিয়ে আসছি। এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা এখানে একটা ডাটা রাখতে পারি। এই নোটে এখন একটা ডাটা রাখতে পারি আমরা। তো এখানে আমরা ডাটা কিভাবে রাখতে পারি? এটা তো সিম্পল। আমরা ইনফো, ডাটা রাখার পার্টটা কি? ইনফো, কোথায় ডাটা রাখতে পারি? আমরা নিউ লোকেশনে, অর্থাৎ নিউ যে ভ্যালুটা কন্টেন্ট করে সেটাই তো মেমোরি লোকেশন। এই যে নিউ তো ওকে ইন্ডিকেট করতেছে, তাহলে নিউর ইনফো নিউতে আমরা কি রাখতে পারি? আমরা ডাটাটা রেখে দিতে পারি। ধরেন যে আমার ডাটাটা হচ্ছে এ, বা ডাটাটা ধরেন যে বিসি, তাহলে আমরা এই যে বিসি কে ইনফো নিউ মানে কাকে ইন্ডিকেট করতেছে? এই নোডটাকে ইন্ডিকেট করতেছে। তাহলে এই নোডের ইনফো পার্ট মানে হচ্ছে এটা। ঠিক আছে, ইনফো পার্টে আমরা ডাটাটা রেখে দিলাম। আচ্ছা, তাহলে সেটাও বুঝলাম। ঠিক আছে, তাহলে এই যে এই পার্টটা আমরা শেষ করলাম। তার মানে আমরা একটা এবেল লিস্ট থেকে একটা নোড নিয়ে নিলাম। এবেল লিস্ট থেকে নোডটা নেয়ার পরে
আমাদের আইটেমের ভ্যালুটা অর্থাৎ ডাটা ভ্যালুটা আমরা ইনফো নিউতে আমরা রেখে দিলাম, ঠিক আছে? তার মানে আমার এখন এখানে আমাদের কি হয়ে গেল, আমার এখানে ভ্যালুটা স্টোর হলো। আচ্ছা, এতেই কিন্তু আমার কাজ শেষ না, আমার কিন্তু এখনো মানে আমি জাস্ট মাইনর কাজ করছি, আমার মেজর কাজ কিন্তু এখনো বাকি আছে। মেজর কাজটা কি, আমাকে এখন তো এই নোটটাকে তো এখানে পাঠাইতে হবে, এই নোটটা তো এই লিস্টে পাঠাইতে হবে, এটা হইতেছে আমার মেজর কাজ। এই কাজটা আমরা কিভাবে করতে পারি, আপনি দেখেন, আপনি ধরেন এই নোটটার নাম হচ্ছে নিউ নোট, তাই না? এই নোটটা হচ্ছে নিউ নোট, এই নোটটা হচ্ছে নিউ নোট, এটাকে আমরা একটু আলাদাভাবে লিখছি এবং এখানে আপনি অলরেডি আইটেম রেখে দিয়েছেন, অলরেডি কিন্তু আইটেমকে স্টোর করছেন। এখন আপনি চিন্তা করেন এটাকে আপনি কোথায় ইনসার্ট করবেন, এটাকে আপনাকে চিন্তা করতে হবে, এটাকে আমি ফ্রন্টে ইনসার্ট করব নাকি আমি মিডলে ইনসার্ট করব। ধরেন যে আপনি ফ্রন্টে ইনসার্ট করবেন, হ্যাঁ আপনি ফ্রন্টে ইনসার্ট করবেন, তাহলে ফ্রন্টে যদি আপনি ইনসার্ট করেন, আপনার ফ্রন্টে তো এই নোটটা আছে, আপনার এই নোটটাকে যদি আপনি ফ্রন্টে ইনসার্ট করতে চান তাহলে আপনার কি করা উচিত, আপনার ডেফিনেটলি স্টার্ট এটাকে কন্টেন্ট করা উচিত, অর্থাৎ স্টার্টটা ওকে ইন্ডিকেট করতেছে, স্টার্টে ডেফিনেটলি ওকে ইন্ডিকেট করতে হবে এবং ও ইন্ডিকেট করবে নিশ্চয়ই এটাকে, এরকম হওয়া উচিত না? জি স্যার। জি স্যার। এরকমই তো হওয়া উচিত। কেউ সবাই বুঝতেছেন কি? কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, এখানেই কোশ্চেনটা, এখানেই কিন্তু মেজর পার্ট, এখানেই কিন্তু বুঝতে হবে এখানে। জি স্যার, বুঝছি। আমাদের এরকম হওয়া উচিত। তার মানে আমাকে কি করতে হবে এখন, আমাকে এই যে লোকে এই যে অ্যাড্রেস গুলো অ্যাসাইন, এখানে আমার খুব কাজ করতে হবে, সতর্কতার সহিত কাজ করতে হবে। একটা অসতর্কতা আমাকে কি করতে হবে, উল্টা পাল্টা লিঙ্কে বসাই দিতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনার এটার অ্যাড্রেস তো আপনি জানেন, এটার অ্যাড্রেস হচ্ছে নিউ, এটার অ্যাড্রেস হচ্ছে নিউ। আপনি যদি স্টার্ট, আপনি এটা স্টার্টকে এখানে আনা ভেরি ইজি, স্টার্টকে এখানে পয়েন্ট করা ভেরি ইজি। কিভাবে ভেরি ইজি, আপনি স্টার্ট সমান সমান START, স্টার্ট সমান সমান আপনি নিউ দিয়ে দেন, এই যে নিউ মেমোরি অ্যাড্রেস, নিউকে আপনি স্টার্টের কাছে অ্যাসাইন করে দেন, তাহলে তো স্টার্ট এটাকে পয়েন্ট করা শুরু করবে, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, কারণ ও যখন এটাকে পয়েন্ট করবে তখন তো এই ইনফরমেশনটা ওভাররাইড হয়ে গেছে, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা শেষ। এখন কথা হইতেছে এটাকে আপনি কিভাবে করবেন, এই জিনিসটা আপনি কিভাবে করবেন, এটার অ্যাড্রেস কার কাছে আছে? এনিওয়ান, এটার অ্যাড্রেস কার কাছে আছে? স্যার ওইটার অ্যাড্রেস তো স্টার্টের কাছে ছিল, কিন্তু আপনি তো নিউকে এখানে স্টার্টের কাছে পাঠাই দিয়েছেন, স্টার্ট তো আপডেট হয়ে গেছে। তাহলে স্যার স্টার্টকে আগে কপি করে রেখে দিতে হবে। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। আপনি প্রথমে এই কাজটা করলে, এই কাজটা যদি আপনি প্রথমেই করেন তাহলে কিন্তু এই অ্যাড্রেসটা হারাই যাবে, এই লিংকটা যদি হারাই যায় আপনি কিন্তু এই নোটটাকে আর ধরতে পারবেন না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে আগে ডেভেলপ করা যাবে না। এই জন্য বলছি যে আপনি একটু অসতর্কতা কিন্তু আপনাকে পুরা উল্টাপাল্টা করে ফেলবে, এটাকে কিন্তু আগে করা যাবে না। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি জানেন যে এটা তো আমি যখন খুশি তখনই এর কাছে দিয়ে দিতে পারবো, কিন্তু এটা তো আমি যখন খুশি তখন পাবো না। এটার ইনফরমেশন যদি থাকে তাহলে শুধুমাত্র স্টার্টের কাছেই আছে, শুধুমাত্র স্টার্টের কাছেই আছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে এই কাজটা করতে হবে, অর্থাৎ এই যে লিংক নিউ, লিংক নিউ মানে কোনটা, এই যে এটা, এই যে এটা লিংক নিউ, লিংক নিউতে আপনি বসাই দিবেন স্টার্ট, এটা বসাই দেন। এটা যদি আপনি বসাই দেন তাহলে কিন্তু ও ওকে ইন্ডিকেট করবে, এই ইনফরমেশনটাও তো আপনি এই ইনফরমেশনটা ওকে দিয়ে দিচ্ছেন না, তাহলে ও কিন্তু ওকে ইন্ডিকেট করবে, ও কিন্তু ওকে ইন্ডিকেট করা শুরু করবে, অর্থাৎ ও ওকে ইন্ডিকেট করবে, এও একে ইন্ডিকেট করবে। বুঝা গেছে ব্যাপারটা? এখন যদি এটা করার পরে আপনি যদি এটা তৈরি করেন, এটা করা মানে কি, এখন আপনি এটা বিল্ডার তৈরি করছেন,
এবং এটা ওভাররাইড হয়ে গেছে, তাতে কিন্তু আপনি এই যে এটা এখানে ইন্ডিকেট করলো, এটা এটাকে ইন্ডিকেট করলো, তাহলে এটা কিন্তু প্রথম নোড হয়ে গেছে। বুঝা গেছে? এজন্য দেখেন একটু টেকনিক্যালি একটু ভুল আমাকে কিন্তু পুরা ইনসার্ট করতে দিবে না। এজন্য এটা আমি করব, তবে এটা করার আগে এটা করবো, যেটা আপনি বলছেন কপি করবেন। কপি করার দরকার নেই, আপনি সরাসরি লিঙ্ক পার্টে, লিঙ্কের নিউ নোডে লিঙ্ক পার্টে তাকে অ্যাসাইন করে দেন, তাহলেই তো ও যাকে কন্টেন্ট করে ও তাকে কন্টেন্ট করলো, এন্ড দেন আপনি নিউকে স্টার্টের কাছে দিয়ে দেন, তাহলে এটা হবে। সো এটাই কিন্তু এই যে এখানে করেছে, আপনি দেখেন এই যে লোকেশন যদি নাল হয়, মানে আপনি যদি ধরেন যে লোকেশন নাল, মানে আপনি প্রথম নোড হিসেবে ইনসার্ট করতে চাচ্ছেন, যদি আপনি প্রথম নোড হিসেবে ইনসার্ট করতে চান, তাহলে আপনি সবার আগে এই যে লিংক নিউতে স্টার্ট দিবেন, আর স্টার্টের ভ্যালু নিউ করে দিতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? এই যে লিংক নিউ ইজ ইকুয়ালস টু স্টার্ট, আর স্টার্ট ইজ ইকুয়ালস টু নিউ। সো জিনিসটা একটা লাইন হইতে পারে, কিন্তু এটা কিন্তু বুঝার অনেক কিছু আছে। তো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে এই পর্যন্ত নোড ইনসার্ট করার ক্ষেত্রে আমি এতটুকু কিন্তু বুঝাই দিয়েছি। স্যার বুঝছি এইটুকু। স্যার বলছি স্যার। দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন এটা তো গেল, ঠিক আছে স্যার, আপনি এটাকে বুঝলাম, আপনি এটাকে প্রথম নোড হিসেবে ইনসার্ট করলেন, বুঝছেন? এটাকে আপনি প্রথম নোড হিসেবে ইনসার্ট করলেন। আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমি এটাকে মাঝে ইনসার্ট করতে চাই, দুইজনের মাঝে ইনসার্ট করতে চাই। অর্থাৎ আপনি ধরেন এটা হচ্ছে নোড এ, ধরেন এটা নোড এ, আর এটা হচ্ছে নোড বি। আপনার এটা হচ্ছে একটা নোড, যেটার নাম হচ্ছে নিউ। এটা আপনি অলরেডি তৈরি করছেন, নিউ এটা আপনি তৈরি করছেন। আর এখানে আপনি আইটেমের ভ্যালু তো বসাইছেন আগে। এখন আপনি চাচ্ছেন এই দুইটার মাঝামাঝি ওকে করবেন। এই দুইটার মাঝামাঝি করতে গেলে আপনাকে কি করতে হবে? জাস্ট থিংক অ্যাবাউট, আপনি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে ও ওকে পয়েন্ট করতেছে, পয়েন্ট আসলে এইভাবে হবে না, ও পয়েন্ট করবে ওকে, আর ও পয়েন্ট করবে ওকে, আইটেম করবে বি কে। তখন এটা বাতিল করে দিতে হবে, তাই না? এরকম হইলে তো আমার হয়ে গেছে, আমি রাইট? জি স্যার। তাহলে বলেন তো আগে কোন লিঙ্কটাকে আপডেট করতে হবে? এটাকে আপডেট করব নাকি এটাকে আপডেট করব? আগে এটা তৈরি করব নাকি এটা তৈরি করব? বিটটা স্যার আগে স্যার আগে বি তৈরি করব। আগে এটা তৈরি করতে হবে না? এই যে এটা তৈরি জি করতে স্যার। হবে না? কারণ এটা তৈরি করতে গেলে জি এটা স্যার। তৈরি যদি আমি এটার অ্যাড্রেস শুধুমাত্র ওর কাছেই আছে, আমি যদি ওরে আপডেট করে দেই তাহলে ওর অ্যাড্রেস আমি আর পাবো না। ঠিক আছে? এই জন্য আমাকে কি করতে হবে? এই যে ধরেন যে এটা লিংক পার্ট, এটা লিংক নিউ, আমি কাকে বসাই দিব? এই যে এটা বসাই দিলেই তো আমার এটা তৈরি হয়ে যাবে। তাহলে লিংক হবে কি এ, তাহলে ও ওকে পয়েন্ট করতেছে, কোনো সমস্যা নেই। এখন আমি এই যে এটা আপডেট করতে পারি। এখানে আমরা কি করব? এই যে লিংক এ, এই যে এটাকে আপডেট করব, লিংক এ। এখানে আমরা কাকে বসাই দিব? জাস্ট নিউ কে বসাই দিলে হয়ে যাচ্ছে না? এই যে নিউ বসাই দিচ্ছি, তখন এই যে তৈরি হয়ে গেল, আর এটা মুছে গেল। কারণ যখন আমরা এই আপডেট করে দিছি তখন এটা মুছে গেছে। সেই যে দুইজনের মাঝে ইনসার্ট করে ফেললাম, এই যে
যে যদি আমি কোন একটা লোকেশনে করতে চাই, কোন একটা লোকেশনে
হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আমি জি তো স্যার এত- শুনতে পাচ্ছি। আমি তো এতক্ষণ কথা বলি নাই। আমি এই যে এই পর্যন্ত কি বুঝছিলা, এই যে এই পর্যন্ত যে বুঝাইছিলাম, জি স্যার, জি স্যার বুঝতে পারছি। এতটুকু বুঝছো না? জি, স্যার। এরপরে আমি আর কথা বলি নাই। এরপরে আমার ফোন আসছিল, আমি ফোন রিসিভ করছি আর কি। এই জন্য আমার মাইক্রোফোনটা আমি অফ করে রাখছি, আমি ফোনে কথা বলতেছি না। বুঝছো? তোমরা কি এতটুকু বুঝতে পারছো? যদি এতটুকু বুঝে থাকো তাইলে ধৈর্যানো অনেক স্যার কিছু একটা বুঝতে প্রশ্ন ছিল হ্যাঁ, স্যার, এখানে লিংক নিউ এর ইকুয়াল টু লিংক এ দিছেন স্যার, এখানে এ হবে না বি হবে স্যার, এইটা একটু ক্লিয়ার। আচ্ছা। এই যে বি, বি মানে তো এইটা, এটা দিয়ে তুমি কি করবা? লিংক বি তো এইটা, এটা দিয়ে এটা কি তোমার কাজে লাগতেছে আদৌ? তুমি তো এইটা আর এটার মাঝে ইনসার্ট করতে চাচ্ছ। এটা আর এটার মাঝে যদি ইনসার্ট করতে যাও তাহলে তোমার এইটা লাগবে, শুধুমাত্র এটা লাগবে। আর এটার তো তুমি জানো, স্যার এবার বুঝতে পারছি স্যার। এটা তো তোমার কোনো কাজে লাগবে না। বুঝতে পারবে? তুমি দেখো, তোমার এইটাকে আপডেট করতে হবে যাতে ওকে পয়েন্ট করে, জি স্যার আর বুঝতে পারছি। এটার আপডেট করতে হবে যাতে ওকে পয়েন্ট করে। এটা আমার আসলে লাগতেছে না। বেসিক্যালি এটাকে মানে ইয়ে এখানে কিন্তু এ দেয় নাই, ওরা দিয়েছে এটা লোকেশন, ওরা এটাকে লোকেশন হিসেবে দিছে। তাহলে এগুলো এই যে লোকেশন হয়ে যাবে, জাস্ট এই যে লিংক লোকেশন, জাস্ট এখানে লোকেশন হবে, নিউ হবে। তো এটা হচ্ছে ইনসার্ট করা। শেষ, এক স্লাইড শেষ হয়ে গেল। আমি ব্রেক দিব। আমি ব্রেক দিতে চাই, মাথা ব্যথা করতেছে। ওকে স্যার। জি স্যার, মাথা ধরে গেছে। স্যার কয় মিনিট ব্রেক? 25 মিনিট। ঠিক আছে স্যার। 5টা 25-এ দেখা হবে, 5টা 27-এ দেখা হবে। ওকে স্যার।